আমাদের আড্ডার বরাবরই আড্ডা শব্দটাই বলি এবং সেটাকে আড্ডার আমেজটাই আমরা সবসময় ধরে রাখার চেষ্টা করি। এই জন্য যৎকিঞ্চিত আনুষ্ঠানিকতার মধ্যে আসলে অনানুষ্ঠানিকতা আমাদের চর্চা। আমাদের আজকের বিষয় মাজার যে ভাষায় কথা বলে এই বিষয়ে আসলে এই বিষয়ে একটা বইও বের হয়েছে। তো আমরা সেই বইয়ের আলোচনা ধরে হয়তো আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা দিতে পারবো, কারণ সাম্প্রতিক সময়ে অন্তত এই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশে যে সমাজ রাজনৈতিক বাস্তবতায় মাজারের উপরে এবং মাজার সংস্কৃতির উপরে যে আঘাত এবং সেটা যে প্রতিক্রিয়া, যে ধারাবাহিকতা এখনো চলমান রয়েছে, সেখানে আমাদের তথাকথিত সুশীল সমাজ বলি, আমাদের একাডেমিয়া বলি, এর নানান রকম আমরা সংকটের চেহারা দেখতে পাই। তাত্ত্বিকভাবে বলি, চিন্তাগত দিক থেকে এই বইটা সেরকম একটা জটিল পরিস্থিতিতে আলোচনার একটা আইস ব্রেকিং একটা বইয়ের হয়েছে বলে আমরা মনে করি এবং ইতিমধ্যে আমরা যে ধরনের প্রতিক্রিয়া পাচ্ছি পাঠক হিসেবে আমরা সেটাকে গুরুত্বপূর্ণ মনে করি। সেটাকে আরো বেশি জাগরুক করার জন্য আমরা এই আলোচনাতে বইয়েরও এক ধরনের প্রতিক্রিয়া এবং এই বিষয়টার সাথে আমাদের সম্পৃক্ততা খুঁজে বেড়ানো। জ্ঞাতিজন বরাবরই বুদ্ধিভিত্তিক জায়গা থেকে, একাডেমিক জায়গা থেকে, লেখালেখির জায়গা থেকে আমরা এই সামগ্রিক বিষয়টুকুকে সবসময় যৌথ চিন্তার একটা প্রয়াস হিসেবে আড্ডাটাকে আমরা চালিয়ে যেতে চাই। তো আজকে সেই আড্ডার 91তম আড্ডা। আমাদের সাথে উপস্থিত আছেন মাজার যে ভাষায় কথা বলে বইয়ের লেখক হাসনাত শোয়েব। হাসনাত শোয়েব চট্টগ্রামের সন্তান। ইতিমধ্যে এই বইটি ছাড়াও তিনি কবি ও লেখক, তার আরো সৃজনশীল লেখালেখি অনেকে জানেন, সাংবাদিকতা করছেন এবং এটি তার সর্বশেষ বই। শেফালি জানেন নামে তার বইটি আমাদের অন্তত 21 শতকের লেখালেখির অঙ্গনে একটা কি বলবো আমরা আলোচিত বই, নানান কারণে আলোচিত, সেটা আজকের আলোচ্য বিষয় নয়। সেটি হয়তো লেখকের নামের ক্ষেত্রে একটা এক ধরনের তারকাখ্যাতি এনে দিয়েছে। আমি বলবো যে এই সময়ের লেখকের মধ্যে আমরা সেইটাকে, তো আজকের এই বিষয়টি মোটামুটি একেবারে ভিন্ন ঘরানা। আমরা এই বইয়ের আলাপে, বইয়ের জার্নি ধরে আমরা শুরুতেই লেখকের কাছে শুনতে চাইবো এই বইয়ের বিষয়ে, আলোচ্য বিষয়। তার প্রেক্ষিতে আমরা পরবর্তীতে আমরা ফ্লোর ওপেন করবো, যথারীতি আমরা যা করি সেখানে আলোচক লেখক নিজে জবাব দিতে পারেন বা আলোচনায় সামিল হতে পারেন এবং আমরা ফ্লোর থেকেও সেটা নিয়ে যুক্ত হতে পারি। তো আমরা আর বিশেষ কোনো আনুষ্ঠানিকতায় যাচ্ছি না। আমাদের জ্ঞাতিজনের আড্ডায় হাসনাত সাহেবকে স্বাগতম, আপনাদের সকলকেও স্বাগতম। আমরা তার আলাপে শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি হাসনাত সাহেব আমাদের আজকে। ধন্যবাদ জ্ঞাতিজনের আড্ডাকে, এবং আপনারা যারা আসছেন কষ্ট করে এরকম গরমের মধ্যে, প্রচণ্ড গরম বাইরে, তার মধ্যে হচ্ছে ছুটি, তো যারা সময় নিয়ে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি শুরু করি। শুরু করার আগে ইদানিং আমাকে একটা প্রশ্ন প্রায় শুনতে হয়, মানে বই যারা পড়ে নাই বা পড়বে, আমি কেন এই বইটা লিখলাম। তো সেক্ষেত্রে হচ্ছে আমার বই লেখাটার পেছনে গল্পটা আমি মনে একটু বলি, মানে কেন আমি আসলে বইটা লিখলাম। তো আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম বিভাগের আনোয়ারা থানার বৈরাগ নামক একটা গ্রামে। পাড়ার নাম হচ্ছে খলিফা পাড়া। তো খলিফা পাড়ার বৈশিষ্ট্যটা হচ্ছে, মানে আমরা যখন বাড়িতে যেতাম, বাড়িতে হচ্ছে ঢুকার মুখে, আমার বাড়িতে ঢুকার মুখে একটা হাট আছে। হাটটা এখন বসে না, আগে বসতো, কান্তির হাট নামে পরিচিত। তো কান্তির হাটে ঢুকার মুখে একটা মাজার আছে, আমরা এটাকে সৈয়দ শাহ মাজার বলতে পরিচিত, সৈয়দ আসহাবউদ্দিনের মাজার। মাজারটা হচ্ছে ঠিক সমতলে না, ভূমি থেকে একটু উপরে, টিলার উপরে আর কি, মানে পাহাড়ও না, কিন্তু পাহাড়ের চেয়ে ছোট, টিলার উপরে একটা মাজার। তো আমরা যখনই ছোটবেলা থেকে ওই মাজারের সাথেই বড় হয়েছি। মাজারের সাথে বড় হওয়ার তো এমন হচ্ছে যে আমরা যখন যাইতাম, মানে বাড়িতে যাচ্ছি, মাজারের আশেপাশে যখন যাচ্ছি তখন কিন্তু গাড়ির গতি খুব স্বাভাবিকভাবেই স্লো হয়ে যাচ্ছে। আমরা মাজারে সালাম দিচ্ছি, নামতেছি না, কিন্তু বেশিরভাগ কখনোই নামছি এবং মনে নাই আসার সময় সালাম দিচ্ছি। ড্রাইভার অনেক সময় দাঁড় করায় হচ্ছে 5 টাকা, 10 টাকা, 20 টাকা হচ্ছে ওখানে দান বাক্সে দিচ্ছে। তারপরে আমরা বাড়িতে ঢুকতেছি, আমরাও বাড়িতে ঢুকতেছি হচ্ছে এভাবে। তো আমরা যখন বাড়িতে ঢুকতেছি, বড় হচ্ছি, বড় হওয়ার পর্যায়ে এই মাজারটার সাথে আমাদের নানাভাবে হচ্ছে আমার নানা ধরনের স্মৃতি জড়িত। যেমন হচ্ছে আমার দাদি হচ্ছে খুব মাজার প্রেমী মানুষ ছিল। আমি যত মাজারে গেছি, বেশিরভাগ মাজারে হচ্ছে আমি আমার দাদির সাথে গেছি। দাদির ব্যাপারটা ছিল এমন, আমরা কেউ ভাই বোনদের মধ্যে কেউ হোঁচট খেয়ে পড়ে গেছি, মাজারে গিয়ে 5 টাকা দিয়ে আসতে হবে। আমরা কেউ হচ্ছে অসুস্থ হয়েছি, মাজারে গিয়ে 10 টাকা দান করতে হবে বা একটা মোমবাতি দিতে হবে, কিছু একটা দিতে হবে। তো এই কালচারটা হচ্ছে আমাদের জন্য কোনো, মানে আউটসাইডার ছিলাম না, মানে আমরা এইটার মধ্য দিয়েই বড় হয়েছি।
এবং শুধু মাজারে ঢুকতে না, মাজার থেকে বেরিয়ে হচ্ছে আর একটা মাজার আছে, এটা হচ্ছে ফয়েজ আহমদ মক্কি মাজার, ওই জন্য আমাদের মূলত পূর্বপুরুষ। ওনার মাজারটা হচ্ছে আমাদের পাড়া থেকে বের হইতে, পাড়া থেকে বের হইতে ওইটা হচ্ছে একটা পাহাড়ের মধ্যে, মানে টিলার মধ্যে। আমাদের আনোয়ারার ওই জায়গাটার এটা হচ্ছে প্রচুর টিলা, এবং আমরা যেই নামাজ, ঈদের নামাজ পড়ি, ওইটাও দরগা টিলা নামেই পরিচিত, ওইটাও হচ্ছে ভূমি থেকে উপরে। তো এই যে এখানে এই মাজারটাতে সাথে আমার বড় হওয়া, এখানে আমরা সবে কদর, সবে বরাত, সবে মেরাজ, প্রত্যেকটা প্রোগ্রামে মানে ধর্মীয় যেসব অনুষ্ঠান, আমাদের খতনা থেকে শুরু করে মেয়েদের হচ্ছে কান ফোরানো থেকে শুরু করে সবকিছুর মধ্যেই এই মাজারগুলোর সাথে আমাদের মানে সালাম দিয়ে যাইতে হয় আর কি, জিয়ারত করে যাইতে হয়। সবে কত সবে বরাতের আয়োজনটা একটু অন্যরকম হয়ে যায়, তখন মাজারগুলোকে হচ্ছে খুব একটু সাজানো হয় মানে লাইট টাইট দিয়ে। তো ওই সময়ে হচ্ছে আমরা মাজারগুলোতে গিয়ে রাতের বেলা জিয়ারত করতাম, বসে থাকতাম। অনেক সময় হয়তো হচ্ছে কোনো ভালো লাগতেছে না, দুপুরবেলা কি করব, মাজারে গিয়ে ওইখানে মাজারের বারান্দায় 2 রাকাত নামাজ পড়ে বা কেউ কিছু একটা করেছে সবার মধ্যে। আমরা আমাদের যারা বড় হয়েছে, আমরা ভাই ব্রাদার বা হচ্ছে আমাদের যে আত্মীয় স্বজন, আমাদের মধ্যে আমরা এই জিনিসটা দেখেই বড় হয়েছে। তো এটা আসলে আমার কাছে আলাদা কোনো ঘটনা ছিল না, যে মাজার আউটসাইডের কোনো কিছু ছিল না। এটা হচ্ছে আমার বাড়িতে ঢুকতে যে মাজার, সেটার কথা বললাম। ওইখান থেকে মানে আমাদের কান্তিরহাট থেকে কয়েক কিলোমিটারের দূরে হচ্ছে মোহসেন আউলিয়ার মাজার, সেটা কিন্তু আবার ডিফারেন্ট। মানে আমি যেটা বর্ণনা দিচ্ছি ওইটা একটা মাজার, এটার পরে হচ্ছে আমরা যাচ্ছি কান্তিরহাট থেকে আমরা যাচ্ছি মোহসেন আউলিয়ার মাজারে। মোহসেন আউলিয়ার মাজারটা মূলত হচ্ছে আমার বাবার ফুফাতো ভাই হচ্ছে ওই মাজারের খাদেম। তো ঘটনাক্রমে আমার বাবা বিদেশ থাকতেন, আমাদের যাবতীয় সবকিছু করতেন হচ্ছে ওই চাচা, যেহেতু আমার বাবার কোনো আপন ভাই ছিল না। তো তো বাবার ফুফাতো ভাই মানে হলেও ওনার সাথে আমাদের সম্পর্ক ছিল হচ্ছে অনেক বেশি হচ্ছে আর্থিক, অনেক বেশি হচ্ছে পারিবারিক, মানে আমার আপন চাচার চেয়েও বেশি। আমরা অনেক পরে জানছি উনি আমাদের আপন চাচা না, বা ওইরকম কিছু একটু সম্পর্কটা একটু দূরে, কিন্তু আমরা বড় হওয়ার সময়টা কখনো ফিল করিনি। তো যখনই আমরা আনোয়ারা মানে বাড়িতে যাচ্ছি, তার মানে আমরা মোহসেন আউলিয়া মাজারে যাব। আর মোহসেন আউলিয়া মাজারের ব্যাপারটা হচ্ছে, মোহসেন আউলিয়া হচ্ছে আমরা অনেকে জানি, মোহসেন আউলিয়া আর হচ্ছে পীর বদর হচ্ছে মামা ভাগ্নে। পীর বদর ছিলেন মামা, মোহসেন আউলিয়া ছিলেন হচ্ছে ভাগ্নে। ওনারা একসাথেই হচ্ছে চট্টগ্রাম আসেন ক্যাম্প শহর থেকে। তো আসার সময় ওনারা পানি জলপথে আসছে, জলপথে হচ্ছে বলা হয় হচ্ছে ওনারা পাথরে ভেসে হচ্ছে চট্টগ্রাম শহরে আসছেন। তো আসার সময় ওখানে একটা গল্প আছে সুন্দর, যে মোহসেন আউলিয়া হচ্ছে পীর বদর আনতে চান নাই, কিন্তু মোহসেন আউলিয়া অনেকটা লুকাই চলে আসছেন। এটা নিয়ে হচ্ছে মোহসেন আউলিয়ার সাথে পীর বদরের সাথে আসার সময় একটা হচ্ছে খুব মামা ভাগ্নের হচ্ছে একটা খুনসুটির একটা মানে লড়াইও হয়। তো ওই সময় মোহসেন আউলিয়া পানিতে পড়ে যান, পরে হচ্ছে একটা অলৌকিক পাথর হচ্ছে মোহসেন আউলিয়ার কাছে আসে, উনি আবার ওইটাতে উঠে বসেন। পীর বদর হচ্ছে ওনাকে ওনার তলোয়ারটা পানিতে ছুঁড়ে মারেন, পরে হচ্ছে ওই তলোয়ারটাই বলা হয় ওইটা একটা মাছে পরিণত হয়, যে মাছটাকে এখন আমরা বদর ছুরি নামে চিনি। তো এগুলা কিন্তু এগুলা শুনে আমরা বড় হয়েছি, এই ঘটনাগুলো শুনে আমরা বড় হয়েছি। তো ওই মোহসেন আউলিয়া মাজারে হচ্ছে আর আমাদের যে সৈয়দ শাহ মাজার, এটার মধ্যে পার্থক্য হচ্ছে সৈয়দ শাহ মাজারটা হচ্ছে একটা পরিবার চালায়, খুবই সাদামাটা, বছরে একবার ওরস হয়, লোকজন যাচ্ছে তাদের মতো করে হচ্ছে দান খয়রাত করতেছে, ওইভাবেই চলতেছে। কিন্তু মোহসেন আউলিয়ার পরিবেশটা ডিফারেন্ট। মোহসেন আউলিয়াতে যাবে পরিবেশটা হচ্ছে আমরা যে মাজার ধারণার সাথে পরিচিত, মাজারে ওরস হচ্ছে, প্রতিদিন মানুষ যাচ্ছে, শত শত মানুষ আসতেছে ওখানে, প্রতিদিন ওখানে প্রায় 60টার বেশি পরিবার মিলে হচ্ছে ওই মাজারটা হচ্ছে চালায়। পুরো একটা কমিউনিটি হচ্ছে ওই মাজারটার সাথে ইনভলভ, এবং পুরো অঞ্চলটাই হচ্ছে মানে বটতলি, ওস্তমহাট, ওই অঞ্চলটা পুরোটাই হচ্ছে ওই মাজারকে কেন্দ্র করেই হচ্ছে পরিচালিত হয়। তো ওই মোহসেন আউলিয়া মাজারটা মূলত হচ্ছে মানে চট্টগ্রামের বড় মাজারগুলোর মধ্যে একটা। প্রতি বছর ওরসে ওখানে কয়েক লাখ মানুষ হচ্ছে। আমি বলতেছি হচ্ছে 2টা মাজার, কিন্তু 2টা মাজারের যে হচ্ছে ফাংশন, যে 2টা মাজার যেভাবে ফাংশন করতেছে সম্পূর্ণ আলাদা। একই ঘটনা আমি পীর বদর এবং হচ্ছে শাহ আমানত শাহ মাজারের কথা বলতে পারি। পীর বদর আর শাহ আমানত শাহ মাজারের দূরত্ব হচ্ছে 5 মিনিট। পীর বদরের মাজারটাকে বলা হয় হচ্ছে এটা সুলতানি আমলের একমাত্র নিদর্শন এখন পর্যন্ত, এবং চট্টগ্রাম শহরের সবচেয়ে প্রাচীন ইমারতগুলোর মধ্যে একটা। তো এখন পীর বদরের মাজারটা হচ্ছে আপনি যাবেন, গত 29 তারিখ মনে হয় পীর বদরের ওরস হয়েছে। তো আমি ওরসের দিন আগের দিন গেছি চিটং থেকে ঢাকায় আসার আগে। খুব সাদামাটা আয়োজন, ওখানে
অল্প মানুষজন আসেন, বসেন, ওনারা নিজেদের মতো করে জিয়ারত করেন, বাতি জ্বালান, চলে যান। কিন্তু আপনি যদি 5 মিনিট দূরত্বে শাহ মাজারে যান, দেখবেন হচ্ছে ওখানে মানুষ ঢুকতে পারেন। মানে শুক্রবার, বৃহস্পতিবার, শুক্রবার গেলে তো ভিতরে ঢোকাটাই অনেক কঠিন। কিন্তু পীর বদরের চিত্রটা কিন্তু ডিফারেন্ট। তো ওইখানে কিন্তু একটা ইকোনমির ব্যাপার কাজ করে। পীর বদরের মাজারে যাচ্ছে মূলত হচ্ছে যারা সমুদ্রগামী মানুষ, মানে অনেক বেশি প্রান্তিক এবং হচ্ছে নিম্নবিত্ত মানুষজন হচ্ছে ওই মাজারকে মানে, এবং বলা হয় হচ্ছে অনেকে জলেশ্বর বলা হয়। পীর বদর হচ্ছে মানে পানিকে শাসন করে। মানে উনি যখন আসছেন চিটং শহরে, তখন হচ্ছে উনি পানিপথে আসছে, আমি আগেই বললাম। তো উনার আস্তানাটা ছিল হচ্ছে ঠিক মানে সমুদ্রের পাড়ে, তখন ওনাকে নদীর পাড়ে, তখন ওনাকে বলা হইলো যে হচ্ছে আপনি এখানে ঘর করেন না, এটা পানিতে হচ্ছে ভেসে যাবে। তখন উনি বললো হচ্ছে সমস্যা না, আমি দেখবো সেটা। তো যখন হচ্ছে প্লাবন আসতে শুরু করে, তখন উনি নামাজ পড়ে মোনাজাত ধরে বলা হচ্ছে আল্লাহ রহমত, তুমি এদিকে এসো না, অন্যদিকে চলে যাও। এরপর থেকে বলা হয় হচ্ছে ওদিকে কোনো প্লাবন হয় না, এবং ওইখানেই ওই অঞ্চলটাকে ঘিরে হচ্ছে ওনার মাজারটা হচ্ছে ফাংশন করছে। তো এই মাজারগুলা, দুইটা মাজার, কিন্তু এখন দুইটা মাজারের ইকোনমি আলাদা, দুইটা মাজারের কালচারালি মানে সংস্কৃতি আলাদা, দুইটা মাজার ফাংশন করতেছে আলাদাভাবে। তো আমি যেটা বলতে, এই গল্পগুলা কিন্তু আমরা দেখে, এইগুলা শুনে, এগুলা মধ্য থেকে দিয়ে আমরা বড় হয়েছি। তো এই বড় হওয়ার প্রেক্ষাপটে আমরা কখনো শুনি নাই বা হচ্ছে কখনো আশা করি নাই যে হচ্ছে কখনো মাজার মানে আক্রান্ত হইতে পারে। আক্রান্ত হওয়ার ঘটনা আছে, মাজার আক্রান্ত হওয়ার ঘটনা তো নতুন না। মানে 1817-18 শতকের দিকে হচ্ছে এই মতবাদটা হচ্ছে অনেক বেশি ছড়াই পড়ে, মাজার বিরোধী হচ্ছে প্রপাগান্ডাগুলো, যেগুলো আমাদের এখানে নানাভাবে এসে হচ্ছে ফাংশন করছে। তো 5 আগস্টের পরে যখন এখানে মাজারগুলো ভাঙা হচ্ছে, তো আমি মাজারে বড় হওয়া মানুষ, মানে মাজার বেড়ে ওঠা মানুষ। তো মাজারে বেড়ে ওঠা মানুষ হওয়ার কারণে হয়তো আমার মাজারে আলাদা করে কখনো হচ্ছে মাজারটাকে আমি দেখি না। মানে আমি তো এটার ভিতরে, আমি যাচ্ছি বাড়িতে গেলে, আমি চাচার সাথে দেখা করতে যাচ্ছি, মাজার জিয়ারত করতেছি, করে চাচার সাথে দেখা করে চলে আসতেছি। কিন্তু যখন আক্রান্ত হওয়া শুরু করলো, তখন আমার কাছে মনে হয়, তখন আমার মনে হচ্ছে যে মানে আমি একটু ধাক্কা গেলাম, যে তখন আমার নিজের একটা দায়বোধ তৈরি হলো যে আমি এটা নিয়ে লিখবো। তখন প্রথম দিকে এটা ফেসবুক অ্যাক্টিভিজমের মধ্যেই ছিল, এক ধরনের লেখালেখির মধ্যে ছিল। পরে আমার আশেপাশের মানুষজন যারা পরিচিত, তারা বললো হচ্ছে এটাকে একটা টেক্সট আকারে কিছু করা যায়। তখন গিয়ে হচ্ছে আমি আসলে বই হিসেবে লেখার কাজ শুরু করি। বই হিসেবে লিখতে গিয়ে আমি অনেক মানুষের সাথে আমার পরিচয় হয়েছে নতুন করে। মানে আমি আমার পেরিফেরির বাইরে অন্য মাদারগুলো, আমি মাইজবান্ডারে আমি ছোটবেলা আমার দাদির সাথে গেছি। আবার আমি ছোটবেলায় হচ্ছে ওই কানুসার মাজারে গেছিলাম, কিন্তু কানুসার মানে আওলাদরা যে কোনোভাবে আমাদের দুঃসম্পর্কে আত্মীয়, সেটা আমি এই বইয়ের কাজ করতে গিয়ে জানতে পারি। তো একটা ধরনের পারিবারিক একটা সামাজিক যোগাযোগ, মানে যোগাযোগ আমার নতুন করে হচ্ছে এই বইটার মধ্যে দিয়ে হচ্ছে তৈরি হয়েছে আর কি। তো এটা হচ্ছে আসলে সংক্ষেপে মাজারকে আমি কিভাবে দেখছি, মাজারের সাথে আমি কিভাবে বড় হয়েছি, মাজারকে আমি কিভাবে পাইছি। যেমন এখানে বলতে হয় হচ্ছে আমি ছোটবেলায়, খুব ছোটবেলায় একদিন আমাকে আমার রাতে বলা হলো হচ্ছে সকালে দাদির সাথে একটা মাজারে যেতে হবে। তো দাদির সাথে মাজারে যাবো, খুব ভালো, আমি এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করে নতুন কোনো মাজারে যাওয়া মানে। তো পরের দিন সকালে আমাকে নিয়ে গেলো হচ্ছে গরম বিবির মাজারে। গরম বিবির মাজারে আমি প্রথম যাওয়া, এবং গরম বিবির মাজারটাও কিন্তু পাহাড়ের উপর, একটু পাহাড় না ঠিক, মানে একটু উঁচু টিলার উপরে আর কি। ওই মাজারটা চালান হচ্ছে এখনো চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ হচ্ছে এটার তত্ত্বাবধানের কাজ করে। ওই মাজারে হচ্ছে বড় কোনো ওরস বা প্রোগ্রাম ওইরকম হয় না, মানে ছোটখাটো প্রোগ্রামই হয়। কিন্তু ওখানে শাহ বুগদাদির মাজার এবং হচ্ছে গরম বিবির মাজার কিন্তু পাশাপাশি দুইটা মাজার হচ্ছে ওখানে আছে। কিন্তু গরম বিবির মাজার নামেই হচ্ছে ওই মাজারটা পরিচিত। তো আমার কাছে খুব, এটা খুব ইন্টারেস্টিং একটা লাগে হচ্ছে, মানে একজন পুরুষ এবং একজন নারী সুফি ওই একই জায়গায় থাকার পরও মাজারটা কিন্তু নারী সুফি নামেই হচ্ছে পরিচিত দেওয়া হচ্ছে, মানে মানুষ চিনতেছে এবং মহিলারা যাচ্ছে। আমি যতবারই গেছি দেখছি হচ্ছে একটা সব মাজারে হচ্ছে একদম ভিতরে হচ্ছে নারীদের যাওয়ার অনুমতি নেই, কিন্তু গরম বিবির মাজারে ওখানে যাইতে পারে। তো ওখানে বসে হচ্ছে নামাজ পড়তেছে, মহিলারা কান্নাকাটি করতেছে, নানা ধরনের হচ্ছে জিয়ারত করতেছে। এই দৃশ্যটা অন্যরকম। মানে আমি যতবারই গেছি হচ্ছে আমার কাছে কোনো না কোনোভাবে হচ্ছে ওই গরম বিবির মাজার হচ্ছে, এবং গরম বিবির মাজার এবং হচ্ছে পীর বদরের মাজারের দুটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, আমরা বলি মাজারে আসলে মানুষ কেন যাচ্ছে, মাজার কিভাবে মানুষের আশ্রয় হয়ে উঠতে পারে। এটা আসলে আপনারা যদি পীর বদর এবং হচ্ছে গরম বিবির মাজারে যান, এই জিনিসটা পাবেন। কারণ ওনাদের মাজারের
দেয়ালে এবং হচ্ছে মাজারের, বিশেষ করে পীরবদরের মাজারের পেছনের অংশে আপনারা দেখবেন দেয়ালের মধ্যে মানুষ হচ্ছে তাদের আরতি লিখে রাখছে। কারো দাম্পত্য সমস্যা, কারো পরীক্ষায় পাশ করার আরতি লিখতেছে। আপনি লেখাগুলো পড়লে আপনার খুব লাগবে যে হচ্ছে মানুষ আসলে কত অসহায়। সে হয়তো মনে করতেছে হচ্ছে তার আসলে মানে সে এত মানে এত দুর্বল এবং হচ্ছে এত ক্ষুদ্র যে সে নিজে সরাসরি চাইতে পারতেছে না। সে একটা আউলিয়াকে উসিলা করে আল্লাহর কাছে তারপরে মানে সে নিজের চাওয়াটাকে পেশ করতেছে। মনে হচ্ছে এটা অনেক বড় শক্তি। এই শক্তির মধ্য দিয়ে হয়তো আমি আমার মানে কাঙ্ক্ষিত যে হচ্ছে বস্তু বা যে হচ্ছে পার্থিব যে হচ্ছে জিনিস এটা আমি পাবো। তো এই জিনিসটা আমার কাছে খুব মানে এখনো আপনি যদি যান, এখনো ওই মাজারগুলোর মধ্যে আমি লাস্ট গত সপ্তাহে গেছি, তখনও আমি দেখছি জিনিসগুলো এখন ওইভাবে আছে যে আরতিগুলো লেখা আছে। এবং ওগুলো কিন্তু এখন না, মানে প্রতিদিন লিখতেছে, কেউ না কেউ লিখতেছে। এবং এবং খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে, যখন মাজার ভাঙার পরে আমি একদিন গেছি, তখন পীরবদরের মাজারে ওখানে লিখে রাখছে যারা মাজার ভাঙতেছে আউলিয়াদের মানে মানে পীরবদরের উসিলাই তাদের কিছু একটা হোক, মানে তাদের এক ধরনের হচ্ছে নিজেদের মানে পরিত্রাণ চাওয়া, মানে মাজার ভাঙার এই ঘটনা থেকে পরিত্রাণ চাওয়ার দাবিটাও তারা রাখতেছে হচ্ছে একজন আউলিয়াকে উসিলা। তো ওইগুলা কিন্তু ওখানে লেখা, মানে এই লেখাগুলা কিন্তু মানে আমার কাছে খুবই মানে ইন্টারেস্টিং এবং হচ্ছে খুবই হচ্ছে এক ধরনের মানুষের যে আসলে এক ধরনের হতাশার জায়গাগুলোকে হচ্ছে আসলে প্রকাশ করা, নিজেকে সমর্পণ করার জায়গাটা, এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় আর কি। আর এই যে আমরা মানে আমি যে মাজারগুলো আমি যাই হচ্ছে, আমি যখনই হচ্ছে পীরবদরের মাজার প্রতি আমার এক ধরনের আলাদা একটা সবসময় কাজ করে, কারণ ওখানে আসলে খুব কম মানুষজন আসে। আপনি গিয়ে হচ্ছে মানে বসে থাকলেও আপনাকে এই কিছু বলবে না, একদম আরাম করে বসে থাকতে পারবেন। মানে অন্যরকম একটা হচ্ছে মানে স্পিরিচুয়াল হচ্ছে একটা মানে এটা আসলে ভাষায় আসলে প্রকাশ করার মতো না আর কি। তো মাজারে আসলে যাওয়ার ব্যাপারটা আসলে ওইরকম, আসলে যে যাচ্ছে বছরের পর বছর ধরে মানে প্রজন্ম মানে আমরা অনেক বেশি এক ধরনের আলোকায়ন বলি কিংবা হচ্ছে এক ধরনের বুদ্ধিভিত্তিক আমাদের হচ্ছে যে এক ধরনের রেভলিউশনের ভিতর দিয়ে যাওয়ার পরও মানুষ কেন মাজারে যাচ্ছে, আমার কাছে মনে হয় মানুষের ভেতরে যে হচ্ছে এক ধরনের মানে অস্তিত্বহীনতা এবং হচ্ছে এক ধরনের টানাপোড়েন, এক ধরনের হচ্ছে আধুনিকতার যে চাপ, এটাকে আসলে মানুষের রিলিফ করতে হলেও মানুষকে আসলে কোনো না কোনোভাবে আসলে মাজারে শরণাপন্ন হচ্ছে মানে হয়েছে আর কি। নাইলে আসলে মানে এত যৌক্তিক বা বৌদ্ধিক ইয়ার পরও মানুষ আসলে মাজারে যাচ্ছে, এটার কারণ বুঝতে গেলে আসলে আমার কাছে মনে হচ্ছে মাজারে এই আশ্রয়টা মানুষের দরকার, কোনো না কোনোভাবে মানুষের দরকার। এবং এটা শুধু যে মুসলিমরা যাচ্ছে এরকম না, মুসলিমের মাজার আমরা ছোটবেলা থেকে দেখছি সব ধর্মের মানুষেরাই ওখানে যাচ্ছে, মানে সব ধর্ম বলতে বিশেষ করে হিন্দু এবং বৌদ্ধদের ব্যাপক অংশ হচ্ছে মাজার মুখী। এবং সেটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, আমি যখন ছোট ছিলাম আমি প্রাইভেট পড়তাম একজন হিন্দু শিক্ষকের কাছে। তো ওনার বাসায় যখন যাইতাম মানে হিন্দু বেশিরভাগই হচ্ছে হিন্দু ফ্যামিলির লোকজন পড়তো আর কি। তো ওনারা হচ্ছে আমাকে টাকা দিতেন যে এটা মাজারে গেলে এটা যেন আমি দিয়ে দিই। তো আবার আমার নানির একটা পেয়ারা গাছ ছিল। তো এই প্রথম পেয়ারাটা ধরলে মানে মৌসুমের প্রথম পেয়ারাটা আমার নানির ইয়া ছিল হচ্ছে এটা সবসময় কোনো একটা মাজারে হচ্ছে উনি আশপাশে কোনো একটা মাজারে দিয়ে দিন। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখে হচ্ছে বড় হয়েছি, মানে মুরগির প্রথম ডিমটাও মাজারে যায়, গাছের প্রথম ফলটাও মাজারে যায়। তো এইগুলা হচ্ছে আসলে এই মাজারে দেওয়া মানে হচ্ছে আসলে কেউ কারো কাছ থেকে তো কেড়ে নিচ্ছে না, মানে এটাতে কেউ কারো কাছ থেকে জোর করে নিতেও পারবে না। এটা এক ধরনের মানুষের প্রেম, মানুষের হচ্ছে এক ধরনের মাজারের প্রতি, পীরের প্রতি, আউলিয়ার প্রতি এক ধরনের হচ্ছে শ্রদ্ধা, ভালোবাসা এবং হচ্ছে এক ধরনের যে আত্মিক টান, স্পিরিচুয়াল যে হচ্ছে একটা ভক্তি, ওই জায়গা থেকেই হচ্ছে মাজারের সাথে এই সম্পর্কটা আসলে তৈরি হয়েছে। এবং এটা প্রজন্মের পর প্রজন্ম এখনো আমি যেটা দেখি আর কি, যখন আমাদের এখানে ইসলামের প্রচারটা তো আসলে পীর আউলিয়াদের মধ্য দিয়ে হয়েছে। তো হওয়ার প্রেক্ষাপটে এখানে প্রচুর মানুষজন হচ্ছে ওই সময় তো কনভার্ট হয়েছে, আউলিয়াদের পীরদের হচ্ছে খানকায় আসে। তখন তো আসলে খানকা ছিল যখন মাজার হওয়ার আগে। তো খানকাগুলো তো ছিল হচ্ছে আসলে মানুষকে তৈরি করার একটা হচ্ছে কারখানার মতো। মানুষ ওখানে আসতেছে না নিজেদের শুধু আধ্যাত্মিক এবং হচ্ছে জাগতিক চাহিদার দাবি নিয়ে মানুষ মাজারে আসছে। এবং সেই মাজারে আসার প্রেক্ষাপটে তো
তখন হচ্ছে যা সব মানুষ তো আর মানে কোনোভাবে হয়তো কনভার্টেড হতে পারেনি, নিজের বাপদাদার হচ্ছে ধর্ম করতে পারে না, কিন্তু ওই যে পীরের প্রতি ভক্তি, ওই যে আউলিয়ার প্রতি হচ্ছে তার ভালোবাসা, ওইটা কিন্তু থেকে গেছে। এবং এটা আমার মনে হয় যে এটা জেনেটিক্যালি হচ্ছে প্রজন্মের পর প্রজন্ম হচ্ছে ছড়াই গেছে। এবং এখানে শুধু যে গরিব মানুষ যাচ্ছে এরকম না, আমাদের চিটাগাংয়ে কিন্তু আমি যতটুকু দেখে বড় হয়েছি, স্বর্ণকারদের একটা বড় অংশ কিন্তু মাজার মুখী। মানে ওরসের সময় আমি দেখছি আমার চাচার প্রচুর, উনি তো খাদেম, ওনার ওখানে প্রচুর মানে লোকজন আসতেন যারা ওনাকে হচ্ছে মানে প্রত্যেকটা ওই মাজারগুলোতে হচ্ছে বড় মাজারগুলোতে হচ্ছে সব খাদেম কেন্দ্রিক, মানে খাদেমদেরই হচ্ছে থাকে, তাদের মধ্য দিয়ে হচ্ছে মাজারকে হচ্ছে করে আর কি, মানে মাজারের সাথে যোগাযোগটা হচ্ছে মেনটেন করে। তো ওই যারা আসতো বেশিরভাগই হচ্ছে কিন্তু ওই অনেকে হচ্ছে জুয়েলারির দোকান আছে, তারা হচ্ছে স্বর্ণ মানে আর্থিকভাবে হচ্ছে অবস্থা সম্পন্ন। তো এই ধরনের মানুষও কিন্তু শুধু গরিব মানুষ মাজারে যাচ্ছে এবং মাজার মানুষকে ঠকাচ্ছে। মাজার ব্যবসা এটা একটা আমি খুব ফেক টার্ম মনে করি। কারণ প্রথমত হচ্ছে কোনো কিছুই ব্যবসার উদ্যোগ না, সবকিছু ব্যবসা। কিন্তু এই ব্যবসাটা আসলে কিভাবে হচ্ছে? মাজারে তো কেউ কাউকে জোর করে ধরে নিচ্ছে না, কাউকে বেঁধে নিচ্ছে না। মাজারে যে যাচ্ছে সে তার নিজের স্বেচ্ছায় যাচ্ছে, তার নিজের মানতের টাকাটা সে ওখানে দিচ্ছে। ওই টাকাটা কিন্তু শুধু যে মাজারের প্রত্যেকটা মাজার একটা লঙ্গরখানা চালায়, প্রত্যেকটা মাজারে হচ্ছে পাগল, মজ্জুব এবং হচ্ছে ফকির, এই লোকগুলার বড় একটা আশ্রয় হচ্ছে ওই মাজারগুলা। তারা ওখানে নিরাপদ মনে করে, মানে আধ্যাত্মিকভাবে এবং হচ্ছে ফিজিক্যাল। ছোটবেলায় আমার খুব প্রশ্ন জাগতো যে এই মানুষগুলা এখানে মানে মাজারে এত পাগল ফকির আসে কেন? তাদের জন্য আসলে সেফ প্লেস সমাজ দিতে পারেনি, সোসাইটি প্রোভাইড করতে পারেনি। তো মাজারগুলা হচ্ছে তাদেরকে আগলায় রাখে কোনো না কোনো ভাবে। এবং মাজারে যে মানুষগুলা যাচ্ছে এবং যারা মাজার চালাচ্ছে তারা মিলেই হচ্ছে এদেরকে বাঁচা যাচ্ছে। এদেরকে হচ্ছে এক ধরনের মানে তাদের যে হচ্ছে দৈনন্দিন যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সাপ্লাই দিচ্ছে এবং কেউ তার এক্সিস্টেন্সকে প্রশ্ন করতেছে না যে তুমি কেন এখানে, একটা পাগল কেন এখানে, এই প্রশ্নটা আসলে কেউ করে না। আমরা দেখতেছি এটা আমাদের জন্য খুবই মানে অ্যাজ ইউজুয়াল এবং হচ্ছে খুব স্বাভাবিক একটা ব্যাপার দেখে হচ্ছে আমরা বড় হয়েছি। তো এইগুলা হচ্ছে একটা অংশ মাজারের। আবার আরেকটা অংশ হচ্ছে এটা কালচারালি, এটা আমাদের বড় হওয়ার পথে অনেক বেশি হচ্ছে আমাদেরকে প্রভাবিত করছে। মাজারের গান শুনে শুনে আমরা বড় হয়েছি, মাজারের ওরসের বিরিয়ানি খেতে খেতে আমরা বড় হয়েছি। এবং ওই যে গানগুলা এবং হচ্ছে আমি পরে যখন হচ্ছে কানু শাহকে নিয়ে করতে গেলাম, তখন দেখলাম হচ্ছে কানু শাহ যে লিটারেচার মানে ওনার যে হচ্ছে সাহিত্য কীর্তিগুলো রেখে গেছেন, এগুলো যদি আমরা ঠিকমতো আবিষ্কার করতে পারতাম তাহলে একটা বড় রেভলিউশন আমরা করতে পারতাম। যেমন চট্টগ্রামের মানে তরিকতপন্থী অন্যতম আলেম আবুল নুর ইসলাম হাশিমি, উনি কানু শাহকে বলছিলেন হচ্ছেন চট্টগ্রামের লালন। এই জিনিসটা আমার কাছে আমি খুব ভাবছি, মানে নুর ইসলাম হাশিমি হচ্ছে অনেক বেশি হচ্ছে মানে মানে রিলিজিয়াসলি হচ্ছে ধর্মীয় একজন গুরু, মানে ওনাকে ইমামে আহলে সুন্নাত বলা হয়। মানে ওইখানে চট্টগ্রাম অঞ্চলে মানুষজন হচ্ছে ইমাম হিসেবে চিনি। উনি কানু শাহকে হচ্ছে দেখতেছেন হচ্ছে চট্টগ্রামের লালন হিসেবে। আমার কাছে মনে হয়েছে এই যে সংযোগগুলো আমরা কোনো না কোনো ভাবে হারাই ফেলতেছি বা আমাদের একটা এক ধরনের ইয়ার মধ্যে চলে গেছে। এটাকে আমার মনে হয় আমাদের নতুন করে আসলে এই জিনিসগুলো চর্চার ভিতর দিয়ে, কথা বলার ভিতর দিয়ে, আলাপের ভিতর দিয়ে, পড়ার ভিতর দিয়ে মাজারকে হচ্ছে প্রান্তিক জায়গা থেকে অন্তত পক্ষে হচ্ছে মানে চর্চা বলতে হচ্ছে কি মানে এটাকে তো আসলে অনেক কিছু করার বিষয় না, আমাদের নিজেদের আলাপের মধ্যে, নিজেদের চিন্তার মধ্যে আসলে মাজার নিয়ে হচ্ছে এক ধরনের যে হচ্ছে একটা স্টেরিওটাইপ হচ্ছে চিন্তা ভাবনা অনেক দিন ধরে আমরা লালন করছি। এক ধরনের হচ্ছে সালাফি চিন্তা ভাবনার প্রভাব তো ছিল, পাশাপাশি হচ্ছে আমাদের সৈয়দ ওয়ালিউল্লাহর লাল সালোটাকেও আমরা অনেক বেশি হচ্ছে মানে ওইটা আমাদের এক ধরনের সেকুলার সোসাইটিতে একভাবে হচ্ছে কাজ করছে, কোনো না কোনোভাবে হচ্ছে এটার একটা নেতিবাচক প্রভাব পড়ছে। উনার উদ্দেশ্য হয়তো ভিন্ন ছিল, উনি হয়তো একজন অসহায় মানুষের অবলম্বন করার ঘটনাকে হচ্ছে বড় করতে চাইছেন, কিন্তু জিনিসটা আসলে এখানে কাজটা করছে একটু অন্যভাবে। কারণ আমি যখন মাজার নিয়ে লিখতাম ফেসবুকে, তখন আমাকে কেউ গালি দেওয়ার সময় বলতেছে তোমার পছন্দের লেখক হচ্ছে এরকম বলছে। তো তখন কিন্তু আমি বুঝতেছি হচ্ছে সেও এটাকে এক ধরনের হচ্ছে আক্রমণের টুলস হিসেবে ইউজ করতেছে আমার সাথে। তো আমার মনে হয় এই রিডিং গুলাকেও আমাদের এক ধরনের আসলে পর্যালোচনার মধ্যে এনে একটা নতুন আলাপ সামনে আনা যায় কিনা। আমার কাজটা আসলে আমি
মানে জাস্ট চেষ্টা করছি আমার জায়গা থেকে মাজারকে আমি যেভাবে দেখে বড় হয়েছি এবং মাজারগুলোতে গিয়ে আমি কি অনুভব করছি এবং মাজারগুলো আসলে কিভাবে প্রভাবিত করছে এই বিষয়টুকুকেই ফোকাস করে আসলে আমি আমার বইটা লেখার চেষ্টা করছি, যেখানে আমার আসলে ব্যক্তিগত এক্সপিরিয়েন্স অনেক বেশি আমি গুরুত্ব দিয়ে লিখছি, কারণ আমার কাছে মনে হচ্ছে আমার এটা এই সময়ে না লিখলে হয়তো আর লেখা হবে না বা ওই লিখতে ওই ইয়েটা থাকবে না। তো আমি গত প্রায় 1.5 বছরের বেশি সময় ধরে আমি এটা নিয়েই ছিলাম। আমি চেষ্টা করছি আমার পুরো লাইফস্টাইলের মধ্যে, চিন্তা ভাবনার মধ্যে, পড়াশোনা, গান শোনা থেকে শুরু করে সবকিছু এভরিথিং এই ইয়ার মধ্যে রাখার জন্য, এই রকম একটা জোনের মধ্যে রাখার জন্য। তো ওইখান থেকেই চেষ্টা করতে গিয়ে আমি বইটা করছি। বইটার মধ্যে আপনারা অনেকেই পড়ছেন এবং আমি যে পরিমাণ সারা এখন পর্যন্ত পাইছি এটা আসলে আমি আশা করিনি, মানে মানুষ এভাবে হচ্ছে মাজার নিয়ে আগ্রহ দেখাবে। তো আমি দেখতেছি অনেক মানুষ মাজার নিয়ে কিছুই জানতো না, ওনাদের এক ধরনের কিউরিওসিটি তৈরি হচ্ছে। আমি চাই এখান থেকে হয়তো আরো অনেক বড় কিছু অন্য কেউ একজন করবেন, অনেক আরো মানে মহৎ কিছু হচ্ছে সামনে আমরা পাবো। তো সেই জায়গা থেকে আমার এটা আমার এক ধরনের হচ্ছে একদম ক্ষুদ্র এবং হচ্ছে একদম ছোট প্রচেষ্টা, যেভাবে মাদারকে দেখে বড় হয়েছি, বুঝে বড় হয়েছি ওই জায়গার প্রেক্ষাপটে আর কি। যেমন আমরা যখন এখনো রাস্তায় বাইরে হইলে আমি যখন দোকানগুলোর দিকে তাকাই দেখি হচ্ছে কাউসাল আজম হার্ডওয়্যার, আমি যখন দেখতেছি হচ্ছে মোহসেন আলিয়া মিষ্টান্ন ভান্ডার, আমি দেখতেছি হচ্ছে আজমি শরীফের হচ্ছে নিয়ে হচ্ছে দোকান, মানে সবকিছু আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এগুলো তো আমাদের নানাভাবে আমাদের সাথে হচ্ছে এমন ভাবে মিশে গেছে যে আসলে এটাকে আপনি ভেঙে ফেলে বা হচ্ছে এটাকে গুড়াই দিয়ে আসলে এটাকে আমাদের থেকে আলাদা করতে পারবে, মানে পারা সম্ভব না আসলে, কারণ এগুলো তো আসলে আমাদের কয়েকশো বছরের জার্নি, এটার মধ্যে আমাদের অলরেডি আমরা পার করে আসছি। তো এখান থেকে হয়তো আমি জানি না মাদার ভাঙ্গার ব্যাপারটা এক ধরনের রিভাইভালও বলবো, এটার মধ্যে এক ধরনের ইকোনমি দখলের প্রচেষ্টাও ছিল নানা ধরনের, আর কিন্তু এটা এক ধরনের জাগরণের বার্তাও দেখি আর কি। মানে যদি আমি পজিটিভ সাইডটা দেখি যে অন্তত আমার মধ্যে জিনিসটা তৈরি করছে হচ্ছে আমি এটা নিয়ে কোনো একটা কাজ করব। তো এটা হচ্ছে মোটা দাগে হচ্ছে আমার আলাপ। আমি যেটু বলতে চাই, আমি জানি না গোছাই বলতে পারছি কিনা, আপনারা আলাপ করলে হয়তো আমি আরো কিছু জিনিস আমার মতো করে বলতে পারবো। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। আমরা মনে হয় এক পাক্ষিক আলোচনা, এটা ফ্লোর থেকে আমরা কিছু আলাপ নিতে পারি, সেখান থেকে আমি আর সুযোগটা নেই শুরুতে করার। আমার মনে হয় কিছু বইয়ের নাম মনে হয় আলাপ ছিল, সেটা নিশ্চয়ই আরেকবার সেকেন্ড বার শুরু করলে বইগুলোর একটা রেফারেন্স দিবেন। মূলত যেহেতু চট্টগ্রামের মাজার ধরে আলাপ করা এবং সেটা থেকে আসলে সামগ্রিক ভাবে বাংলাদেশের সারা দেশ, পুরো দেশের মাজারের আসলে চেহারাটা পাওয়া যায় না, পাওয়ার কারণ নেই, প্রত্যেকটা জায়গায় স্থানিক কিছু কালচার আছে। তো বই এই হিসেবে যে বইটা প্রথম বই প্রায় অনেকটাই, ফেসবুকে একজন কমেন্ট করেছিল যে আমানটোলার পয়গাম বেলাল মোহাম্মদের এই বইয়ের পরে আরেকটি সুকুপাঠ্য বই পেলাম। আমি জানি না সে বইটা সম্ভবত নাম মনে করাটা, উচ্চারণ করাটা জরুরি মনে করি। ওই বইটা সম্পর্কে বলে ওটা বেলাল মোহাম্মদ, মানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বেলাল মোহাম্মদ, কবি বেলাল মোহাম্মদ চিন্তক জাইদুলি, উনি 9 বছর ছিলেন আমানটোলা, মানে হচ্ছে বিশ্ব দরবারে শাহ সুফি সৈয়দ সাহেব মাজারে। তো সেই মাজারের সাথে আমার ফ্যামিলির খুব কানেকশন আছে বলে সেটা আমার কাছে খুবই ইমোশনাল ব্যাপার। আমার কৈশোরে অন্তত আমার সেই মাজারে যাওয়ার, আমার বাবা খুব প্র্যাকটিসিং সেই মাজারে সুযোগ হয়েছে। তো সেই আমানটোলার পয়গাম, সেখানে বেলাল মোহাম্মদ মাজারের প্রশংসা করেননি, উনি বরং বিনোদী ভীষণ প্র্যাকটিসিং কমিউনিস্ট ছিলেন, উনি বরং ওটাই খুব বেশি অনেকটা পলিটিক্যাল জায়গা থেকে দেখেছিলেন যে এই বইয়ের নামকরণের মধ্যে একটা সুন্দর জায়গা আছে, যে আমরা জানি যে ক্যান সাবলটান স্পিক, সেটার একটা কনোটেশন থেকে এই নামটা এসেছে, মাজার যে ভাষায় কথা বলে। সেখানে উনি দেখেছিলেন, উনি মাজারের, বেলাল মোহাম্মদ ডেফিনেটলি মাজার কালচারের অংশ নন, চর্চাকারীও নন, উনিও এক ধরনের হাইড আউটের মতো ওখানে ছিলেন দীর্ঘদিন। সো উনি ওখানে একটা আউটসাইডারনেসের মতো একটা সাংবাদিক দৃষ্টি নিয়ে লিখেছেন, মাজারের কালচারটা দেখেছেন, সেটাকে অনেক বেশি সাম্যবাদী একটা চর্চার জায়গা, যে ক্লাস ইয়াটাকে ভেঙে দেওয়ার মতো একটা জায়গা, ওই লঙ্গরখানা কালচার। আমি মনে করি এই বই থেকে আমরা অনেক রকমের ক্রস রেফারেন্স নিয়ে অন্য লেখার সুযোগ আছে। আমি শোয়েব ভাইকে বলেছিলাম যে লঙ্গরখানাটা নিয়ে আলাদা একটা রিডিং হতে পারে। শির নিয়ে এই শব্দটা আমরা আমাদের ফুড কালচার নিয়ে যখন আমরা আলাপ করি, সেখানে এই শিরনি শব্দটা এটা এক ধরনের আছে, কারণ এটা ভোগের জিনিসের মতো। মাজারের শিরনি আর আমাদের রসের শিরনি দুইটার রেফারেন্স টোটালি আলাদা। তো সেদিকে যাওয়ার আছে। আমি নিজে গানের যেহেতু আগ্রহ বেশি, রমেশ শীলের নাম এসছে, রমেশ শীল সম্ভবত আমাদের মাজার নিয়ে আলাপের ক্ষেত্রে আরেকটা বড় আলাপ এসেছিল, চলে যে মাজার কতটা পলিটিক্যাল।
তো কবি আল রমেশের সম্মত সেখানে খুব স্ট্রং আইকন, যে যিনি মাজারের ক্ষেত্রে ওইখানকার আধ্যাত্মিকতার দিক থেকে এক ধরনের আইকন, আবার পলিটিক্যাল গানের ক্ষেত্রে কৃষক আন্দোলনে ওনার একটা দুর্দান্ত ভূমিকা। ইভেন হেমাঙ্গ বিশ্বাসের সম্মত ঢাকা নিয়ে একটা গান আছে, যেখানে ওই কৃষক আন্দোলনে এখানকার দুইজন বাউল ফকির যাদেরও অ্যাকচুয়ালি আখড়াই কালচারের মানুষ, তাদের গানে উজ্জীবিত হয়ে উনি ঢাকা নিয়ে গান লিখেছিলেন। এটা আইপিটিএ মুভমেন্টের দিকে, মানে আমাদের প্রগতিশীল আন্দোলনের সাথেও এই মাজারের একটা রাজনৈতিক যোগাযোগ আছে। আর মাজারকে কিন্তু আমরা আমাদের সোকল নাগরিক যে বুদ্ধিজীবীতা, সেখানে একদম একঘরে করে রাখার একটা জায়গা আছে। তো সেই জায়গায় মনে হয় যে এক ধরনের আইস ব্রেকিং হয়েছে, এবং সেটা যদিও ভীষণ রকমের দুঃখজনক ঘটনার মধ্য দিয়ে। নিশ্চয়ই এটা থেকে আমরা আরো সামনের দিকে যেতে পারবো। আমি একটু ফ্লোরে ছেড়ে দিচ্ছি, আপনারা যারা পড়েছেন সেখান থেকে প্রতিক্রিয়া জানাতে পারেন, অথবা জিজ্ঞাসামূলক আলাপ আমরা শুরু করতে পারি। ফ্লোর ওপেন আর কি, আমরা নাম নিচ্ছি না, নিজ থেকে সুযোগ নিতে পারেন। আমাদের সমাজে কনসেপ্ট মাজার কবর, এই পার্থক্যটা আমাদের আগে বোঝা দরকার। কাদের হয় মাজার আর কাদের হয় কবর, এবং ইসলামে এই বিষয়ে কি বলে আমি একটু বলবো। হ্যাঁ হ্যাঁ প্লিজ। মাজার আর কবর এক জিনিস না। মাজার আর কবরের মধ্যে আস্পন্দন করা গেছে। মাজার হয় কার? যারা ওলি কার? এই বিষয়ে সূরা বাকারার 154 নং আয়াতের মধ্যে আসছে আর কি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তাকুলু লিমা ইক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল হিয়া ওয়ালাকিন্না তাশরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সাবধান, এবং যারা আল্লাহর রাস্তায় কর্তন হয়েছে, ফানা হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে, তোমরা তাদেরকে মৃত বলিও না, বরং তারা জীবিত, এবং তোমরা তো উপলব্ধি করতে পারবে। সূরা আল ইমরানের 169 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তাসাবানাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল হিয়াউন ওয়ালা বাল ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। সাবধান, যারা আল্লাহর রাস্তায় কর্তন হয়ে গেছে, তোমরা তাদেরকে মৃত বলিও না, বরং তারা জীবিত, এবং তারা তাদের রবের পক্ষ থেকে রিজিক পাবে। অন্য সব জায়গায় আল্লাহ নিষেধ করছে, আর এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন মনে মনে চিন্তা করতেও বারণ করছে। যারা আল্লাহর রাস্তায় কর্তন হয়ে গেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত বলতে আগে নিষেধ করছে, পরে তিনি বিধান বর্ণনা করছে। এখানে মনে মনে চিন্তা করতেও বারণ করছে। যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কর্তন হয়ে গেছে, ফি সাবিলিল্লাহ, শর্তযুক্ত পথ হলে হবে না, শুধু আল্লাহ রাস্তায় হতে হবে। এই সে যারা আল্লাহ রাস্তায় কর্তন হয়ে গেছে, ফানা হয়ে গেছে, তাদের হয় মাজার। যেমন আমরা কোরআনে দেখি, ইন্না সাফা ওয়া মারওয়া মিন শাআরিল্লাহ। এই সাফা এবং মারওয়া হলো আল্লাহর নিশানা। কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী আম্মা জান হাজরা আলাইহিস সালাম, তিনি হযরত ইসমাইল আলাইহিস সালামকে গর্ভ অবস্থায় রেখে উনি দুই পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করছে। সেই কারণে এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে রেখে দিয়েছে দৃষ্টান্ত হিসাবে, নিশানা হিসাবে। আর যে মানুষের মধ্যে আল্লাহর নূর, রূহ উদ্ভাসিত হয়েছে, ওই মানুষটারই হয় মাজার। আর যারা মৃত মানুষ, যারা ওলি আল্লাহ হয় না, যারা আল্লাহর মনোনীত হয় না, মকবুল হয় না, এদের হয় কবর। এই জন্য কবরে কোনো মানুষ গিয়ে সাহায্য চায় না, এমনকি একটা কুত্তাও যায় না। বিষয়টা এইটা দেখেন, আমাদের জাতীয় যে চার নেতা আছে, ওনাদের কাছে কেউ সাহায্য চাওয়ার জন্য যায় না। এই যে হাইকোর্ট শরীফে দেখেন, বাবা শরফুদ্দিন চিশতি হাজারো মানুষ যায়, বাবা শাহালির কাছে হাজারো মানুষ যায়, বাবা বাদশার কাছে হাজারো মানুষ যায়, বাবা জাহাঙ্গীরের কাছে হাজারো মানুষ যায়, ভান্ডারী শরীফে হাজারো মানুষ যায়, মোহসেন আলিয়ার কাছে হাজারো মানুষ যায়, বাবা সুরেশ্বরীর কাছে হাজারো মানুষ যায়। এই কিছুদিন আগে বাবা সুলাইমান সালাইনটা বেলপুরি, বাবা লালনের কাছে সবাই যায়। তাহলে এই মাজার হচ্ছে ইসলামের মূল পান কেন্দ্র, যেখানে এসে আশেক খোরাক পান। এখানে ওলি আল্লাহদের একটা রুহানি তাওয়াজ্জু আছে। মাজারের সংস্কৃতি রুহানিয়াতের সাথে। সকল নবীদের মাজার আছে, সকল আউলিয়াদের মাজার আছে। মাজার কাদের নাই? যিনি মাজারে আছে তিনি আল্লাহর মুমিন বান্দা। কারণ আল্লাহর মুমিন বান্দা মারা যায় না, কোরআনে বলছে। তাহলে মারা যায় কারা? যারা ক্ষতিগ্রস্ত তারা। এই জন্য এদেরকে আমরা রাখি কবরস্থানে।
আর যারা সমাজের কল্যাণে কাজ করছে, আল্লাহর জন্য উৎসর্গ হয়ে গেছে, তাদের জন্য হয়েছে মাজার। তাহলে মাজারকে আমাদের গুরুত্ব দিতে হবে যদি আমরা ইসলাম বুঝতে চাই। তাহলে এই বিষয়টা সুফি কেরামগণ এটা আমাদেরকে বোঝাইছে। সুফিজম না বুঝলে ইসলামের মূল দর্শন গুরুবাদ, আধ্যাত্মবাদ, ফকিরি এটা না বুঝলে তো আমরা মাজারের গুরুত্ব বুঝবো না। তাহলে মাজারের গুরুত্ব সম্পর্কে আমার মুর্শিদ কেবলা ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী তিনি তার মারফতের গোপন কথার মধ্যে একটা অধ্যায় লিখছেন, কবর ও মাজারের পার্থক্য। এবং আমাদের এখান থেকে একটা বই প্রকাশ হচ্ছে, মাজার ও কবরের পার্থক্য। এই বিষয়ে আমি বই নিয়ে আসলাম, শেষ হয়ে গেছে আর কি, তারপরও 10টা বই নিয়ে আসছি। এই মারফতের গোপন কথা, এর মধ্যে সুন্দর একটা অধ্যায় আছে, মাজার ও কবরের পার্থক্য। তা আমরা অন্যজনের একটু শুনি ভাইয়ের চমৎকার ঠিক আছে, আলোচনা। না ওনার সে আলোচনা থেকে আমরা ওদিকে একটা শেষ করি। মানে বিষয়টা মাজার ইসলামিক আইকন, সেটা একটা বিষয়, রিলিজিয়ান প্রচারের জায়গা থেকে একটা বিষয়, কিন্তু আমরা মনে হয় এটা অনেক বেশি কালচারাল জায়গা থেকে দেখতে চাই। সবকিছু বাদ দিয়ে যে আঘাতটুকু এসছে সেটা নিশ্চয়ই ইসলামের উপর আঘাতের জন্য আসেনি। কারণ এই আঘাতের যে ক্রাইসিসটা, সেটা আমাদের চিন্তাগত যে আঘাত, জড়তা আছে, অজ্ঞতা আছে, অথবা অস্পষ্টতা আছে, আমরা মনে করি যে সেই বুদ্ধিভিত্তিক জায়গাটার থেকে বিষয়টা ইসলাম এখানে মূল বিষয় না আসলে কালচারালি এটাকে আর অনেক বড় কিছু, পলিটিক্যালি অনেক জায়গায় দেখার সুযোগ আছে। তো সেই জায়গায় ইসলামের রেফারেন্স এখানে গুরুত্বপূর্ণ। কিন্তু একই সাথে মাজার মনে হয় আমাদের এখানকার মাজারগুলোর সবচেয়ে শক্তির জায়গা, সম্বন্ধে আমাদের সহজীয় চর্চার সবচেয়ে শক্তির জায়গা যে এটা শুধুমাত্র ইসলামকে ধারণ করে নাই। এখানের মধ্যে আমাদের বৌদ্ধ সহজিয়াদের যেমন আছে, সেখানে আমাদের বৈষ্ণববাদেরও সৌন্দর্য, সবগুলো মিশে আমাদের এখানকার প্রত্যেকটা সমন্বয়বাদিতার যে ধারাটা আমরা সেটা লালনে পাই কিংবা সাধক মনমন্দত্বে যাই, প্রত্যেক জায়গায় মনে হয় অনেক বড় করে দেখা যাচ্ছে। আমরা মনে হয় সেদিকে একটু আলাপটুকু সেদিকে দেখাটাই আমাদের জন্য কালচারালি বা পলিটিক্যালি অনেক বেশি যৌক্তিক মনে হবে। আর নিশ্চয়ই আমরা অবশ্যই যিনি মারেফতের লাইনে আছেন তার আলাপটা ভিন্ন, এটা মারেফতের বই নয় নিশ্চয়ই, কিন্তু মারেফতকে রিড করার একটা নিশ্চয় একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা অন্য কারো আলোচনায় যাই। জি, নাম বলে একটু পরিচয়টুকু দিলে আমাদের একটু সুবিধা হয়। চা আলাপ আপনি যেটা বলছিলেন যে মাজারে আঘাত করার যে ব্যাপারটা, এটার আসল উদ্দেশ্যই আসলে ইসলামকে আঘাত করা। এবং ভাইয়া বলছিলেন 1800 শতকের শুরুর দিকে বা ওই সময়টাতে আস্তে আস্তে করে সুফিদের যে আপনার কালচারটাকে খুব ইন্টেনশনালি আঘাত করা হয়েছে, এবং এখানে ইম্পেরিয়ালিস্টদের অনেক বড় একটা পলিটিক্যাল ইয়ে আছে আর কি, ইন্টারভেনশন আছে, এবং এটা এখনো অনগোয়িং। আর আপনি যেটা বলছিলেন সুফিরা দে আর ওয়েলকামিং টু অল রিলিজিয়াস, তো তারা অল এনকম্পাসিং, তাদের কাছে এভরিওয়ান, একবারে হিন্দু মুসলমান। আপনি যেটা বলছিলেন যে হযরত মোহসেন আউলিয়া বা যে কোনো আল্লাহর ওলির দরবারে আপনি যদি যান, দেখবেন যে এটা খুবই খুবই কমন ব্যাপার। আপনি যদি আজমের শরীফে, যেটা হিন্দুস্তানের সবচেয়ে বড় মাজার শরীফ আর কি, খাজা গরিব নওয়াজের ওখানে গিয়ে দেখবেন যে ইভেন মুসলমানদের থেকে বেশি ভক্তি শ্রদ্ধা করে অন্য ধর্মের লোকজন, এবং তাদের ভক্তি শ্রদ্ধা দেখলে আপনি অবাক হয়ে যাবেন আর কি। তো এই জায়গাটা আমি বলতে চাই যে হ্যাঁ, অবভিয়াসলি এটা কালচারাল একটা বিষয়, কিন্তু সুফিজম এটা কোনো মানে এটা অল এনকম্পাসিং একটা মানে রিলিজিয়ন। মানে সুফিজম শুধুমাত্র যে ইসলামকেই প্রমোট করে তা না। আপনি যদি খাজা গরিব নওয়াজ যখন এখানে এই সাবকন্টিনেন্টে এসেছিলেন, নিজে হয়ে ইসলামকে স্প্রেড করেছেন, উনি কিন্তু জোর জবরদস্তি করে বা ইসলামকে, ওনার কাছে সব ধরনের লোকজন আসতেন যেতেন, উনি কিন্তু কাউকে এনফোর্স করেন নাই, ইনফ্লুয়েন্স করেন নাই, না তুমি আমার এটা অ্যাকসেপ্ট করতে হবে বা না না, এটা খুবই লিবারাল ওনারা। এটা হচ্ছে এই ভাই আরেকটা টার্ম বলেছিলেন সালাফি অবলিক ওয়াহাবি, ঠিক আছে, ওদের সাথে এখানে কিন্তু একটা অনেক বড় ডিফারেন্স আছে, যেটা আমাদের সারা বাংলাদেশে না, সারা পৃথিবীতেই একটা মিসকনসেপশন আছে। ইসলাম মানে হচ্ছে সৌদি আরব, ইসলাম মানে হচ্ছে ওয়াহাবিজম, ইসলাম মানে সালাফিজম। না, ইসলাম মানে সৌদি আরব না। সৌদি আরবের জন্ম হয়েছে কিছুদিন আগে, তার আগে থেকে বহু বছর আগে থেকে ইসলাম ছিল, সুফিজম ছিল, মিস্টিসিজম ছিল, ঠিক আছে। ইসলাম বরঞ্চ সৌদি আরব হচ্ছে ইসলামের সবচেয়ে বড় শত্রু অন আর্থ, ঠিক আছে, এবং ইম্পেরিয়ালিস্টদের সবচেয়ে বড় কি বলবো যে মানে ফ্রেন্ড আর কি। তো এই ইসলামের সবচেয়ে বড় থ্রেট হচ্ছে আল্লাহর দুনিয়াতে, সেটা হচ্ছে সৌদি আরব আর কি। তো এই জায়গাটা বোঝাটা খুব জরুরি যে কিভাবে সালাফি এবং ওয়াহাবিজম is juxtaposed to Sufism অথবা মিস্টিসিজম।
থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটু বলি এটা। হ্যাঁ, আপনি যেটা বললেন ওইটা ধরেই বলতেছি, সেটা হচ্ছে এটা কিন্তু একেবারে ধর্মের ইসলামের বাইরেও না। কারণ হচ্ছে আমি নিজে এখানে লিখছি আসলে কিভাবে জিনিস আসলে শুরু হচ্ছে, মানে ইবনে তাইমিয়াকে দিয়ে পরে হচ্ছে এই আব্দুল ওয়াহাব নজদি যখন হচ্ছে শুরু করে, এটা এক ধরনের হচ্ছে আমাদের এখানে এই চর্চাটা তো ধরেন মাজার এমন না যে হচ্ছে মানুষ আজকে আমি ঘুম থেকে উঠে কালকে গিয়ে মাজার ভাঙতে যাচ্ছি, ব্যাপারটা তো এরকম না। এটা আসলে একটা লম্বা সময় ধরে এটার একটা বিরোধিতার একটা বীজ কিন্তু নানাভাবে হচ্ছে ইয়া করা হয়েছে, রোপণ করা হয়েছে। এবং এক ধরনের এই আপনি যখন ইউটিউবে গিয়ে ওয়াজগুলা শুনবেন, মাজার বিরোধী ভাঙ্গার ওয়াজগুলা শুনবেন, তখন কিন্তু এটা কিন্তু এক ধরনের স্পষ্ট মানে প্রচারণা আছে হচ্ছে এটা ভাঙতে হবে। এবং পরবর্তী আমরা একটু interrupt করি। ওরা কিন্তু রেফারেন্স দেয় এই ওয়াহাবিদের কি, যে আপনি 18th সেঞ্চুরির কথা বলছিলেন, আপনার ওই আপনার সৌদি আরবে যে আপনার জান্নাতুল বাকিতে কিন্তু মা ফাতিমা, হযরত হাসান এবং অন্যান্য অনেক বড় বড় আল্লাহর ওয়ালিদের, রাসূলের সাহাবীদের মাজার শরীফ এই ওয়াহাবি আব্দুল ওয়াহাব নজদির সময় কিন্তু ওরা এটা ঘুরিয়ে দিয়েছে। এবং এই আপনি যারা লেকচার দেয় তারা কিন্তু এটাই রেফারেন্স করে আর কি সবসময়। হ্যাঁ, তো ওই সময় তো ভাঙ্গাটা শুরু করছে নানাভাবে, এবং সেটা একটা প্রভাব বা এটা এক ধরনের হচ্ছে একটা মদত দিয়ে হচ্ছে আমাদের এখানেও এটা হচ্ছে লম্বা সময় ধরে ইয়া করছে। এবং এটার সাথে তারপর আস্তে আস্তে অন্যান্য অনুষঙ্গগুলো, স্থানীয় অনুষঙ্গগুলো যুক্ত হয়েছে, অর্থনৈতিক, রাজনৈতিক, কালচারাল সবকিছু যুক্ত হওয়ার পরে এটা আসলে একভাবে হচ্ছে গিয়ে যখন মনে হয়েছে যে এই সময়টা মানে মাজার ভাঙার জন্য উপযুক্ত হয়েছে, তখন আসলে মাজার ভাঙতে গেছে। সব জায়গায় কি মাজার ভাঙতে গেছে না, চট্টগ্রামে কোনো মাজারে, বড় কোনো মাজারে যাওয়ার চিন্তাও কেউ করবে না, মানে এটা আসলে করবে না। কারণ সেখানে সে ক্ষমতাসীন না। যেখানে সে ক্ষমতাশালী হয়ে উঠছে, যখন সে আসলে এম্পাওয়ার্ড ফিল করছে, ওইখানে গিয়ে সে মাজার হামলা করছে। কিন্তু যেগুলো হচ্ছে আসলে বিচ্ছিন্ন মাজার, বিভিন্ন জায়গায় হচ্ছে আসলে ওইভাবে আসলে নিয়ন্ত্রণ করে না। যখন মাজার ভাঙা হচ্ছে, তখন আমি আমার চাচাকে ফোন করছি মোহসেন আলিয়াতে। আমি বলছি আপনাদের কি অবস্থা? তো বলতেছে এখানে তো আসলে মাজার ভাঙার জন্য আসতে পারবে, কিন্তু ভেঙে কেউ বেরোতে পারবে না। কারণ ওখানে পুরো অঞ্চলটাই হচ্ছে মাজার দ্বারা হচ্ছে, মানে ওখানে মাজার যারা প্রেমী, যারা মাজারকে চালায় বা যারা মাজারের উপর নির্ভরশীল, তারা এত বেশি অর্গানাইজ যে ওখানে আসলে কেউ সাহস করবে না। তো এখানে আসলে সাহসটা করছে এইসব জায়গাগুলোতে, যেসব জায়গাগুলোতে আসলে যারা মাজারের পক্ষের মানুষজন দুর্বল। তো এটা আসলে এক ধরনের মজলুম আর হচ্ছে জালেমের যে হচ্ছে আসলে চেঞ্জ হয়, মানে অবস্থান চেঞ্জ হওয়ার একটা প্রেক্ষাপট আর কি, যে আমরা বুঝতে পারি হচ্ছে একটা সময়ের চেঞ্জের মধ্যে দিয়ে আসলে তারা যেসব জায়গায় এম্পাওয়ার্ড হয়েছে সেসব জায়গাগুলোতে হচ্ছে এই কাজটা তারা করছে। এবং এটা করার মধ্য দিয়ে মানে নিজেদের আসলে অনেক একটা তো আসলে ঘূর্ণিঝড়ের মতো আর কি, যখন এটা আসলে এক জায়গায় জড়ো হয়, এটা আসলে একটা সময় গিয়ে হচ্ছে কোথাও না কোথাও আঘাত করে। তো সেটা করছে। তো এখন আমার কাছে মনে হয় হচ্ছে আসলে আমাদের জন্য এটা হচ্ছে সুযোগ হচ্ছে আসলে আমাদেরকে এই জিনিসটাকে কিভাবে এবং কিভাবে কাজ করে যার যার জায়গা থেকে আমরা যারা আসলে মাজারকে ধারণ করি কোনো না কোনোভাবে, সবাই আসলে একভাবে ধারণ করবে সেটাও জরুরি না। প্রত্যেকের নিজের চিন্তা ভাবনার জায়গা, তার দেখার জায়গা, মতদর্শিক জায়গা আলাদা হইতে পারে, কিন্তু যারা এই মাজারকে আসলে মাজারের জায়গা থেকে দেখে, তাদের আসলে দায়িত্ব হচ্ছে এই জায়গাটাকে নিজেদের যে ফর্মে পারে এটাকে আসলে সামনে নিয়ে আসে। তো আমি একটা কাজ করছি, আজকে আমরা আলাপটা করতে পারতেছি অন্তত এটাকে ঘিরে। তো আমি চাচ্ছি এরকম আরো অনেক আলাপের উপলক্ষ সামনে হয়তো আমরা পাবো বা তৈরি করবো, যেটা আসলে আমাদেরকে অনেক সামনে আরো এই যে কাজটাকে আসলে এই চর্চাটাকে আরো অনেক বেশি হচ্ছে সামনের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা ভূমিকা রাখবে। এই আমার জন্মভূমি হচ্ছে 12 নামের একটা স্থানে, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা, মোহাম্মদাবাদ যে শহরটা, ওই শহরটাই আমার জন্মভূমি। ওখানে গাজী কালুর যে চম্পাবতীর যে মাজার, ওটা আমার ওখানে। তো শিশুবেলা থেকে আমি যখন সাইকেলে যাই, ওখানেই যাই, ঘুরি ফিরি। এবং ওখানে তো অসংখ্য মসজিদ আছে, মানুষের ধারণা এটা নিচে থেকে উঠেছে, বাট না, 850 বছর আগে ওটা ছিল। একটা বইয়ের রেফারেন্স আমি দেখছিলাম যে খানজাহান আলী 12 বাজার হয়ে পরে যশোর হয়ে খুলনা দিয়ে বাগেরহাটের দিকে মুভ করছে। যাই হোক, হিস্টোরিক্যালিতে যাবো না। এটা না যতটা ইসলামিক ততটাই হচ্ছে অ্যানথ্রোপোলজির সাথে কানেক্টেড।
ভাইয়া কিন্তু শুরুতে একটা কথা বলছেন যে মানুষের আশ্রয়, তো এই কথা ধরে আমরা যদি রাষ্ট্রের কথা বলি, আমাদের রাষ্ট্র অসংখ্য মানুষকে একটা ছোট্ট বাসস্থান দিতে পারে নাই। রিসেন্ট একটা যদি উদাহরণ ধরি, এই যে সোহরাওয়ার্দী উদ্যানে যখন ডিসি মাসুদ যখন এই যে একজনকে ধরলো, ও বললো না যে ভাই আমি তো এখানে ধানও লাগাইছি, এটা লাগাইছি, ওটা লাগাইছি, তো তোমার পরিচয়? ও কিন্তু বলে আমার তো জন্ম কার্ডে লেখা আমি পথ শিশু। অর্থাৎ যেহেতু ওর অনেক কিছু আমরা জানি না, এমনও হতে পারে যে ও কখনোই ঢাকা থেকে বের হয়নি, ও এই সোহরাওয়ার্দী উদ্যানে ও জীবনটা। কিন্তু এই যে ধান লাগানো, ফসল লাগানো, যেহেতু আমি যশোর ঝিনাইদহের মানুষ, আমার মোর 100% জীবিকা ওইখানে, যে আমার ওখানকার সচিব তারও বাসায় একটা কাজ আছে। তো এই যে সোহরাওয়ার্দী উদ্যান কিছু না হোক ও কিছু একটা অবলম্বন করে বেঁচে থাকার ট্রাই করতেছে। মাজারের সাথে অনেক কিছু সংযুক্তি আছে এবং এখানে হাজার হাজার কোটি টাকার একটা ডিল আছে। তো আমার এলাকায় এটা যারা নিয়ন্ত্রণ করতে পারবে 1 বছরে তারা কোটিপতি। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে কিছু মানুষ আছে, এটা যদি আমরা আরো কয়েক হাজার বছর আগে যাই, যখন শিকারে যেতেন আমাদের মানুষগুলা, কেউ কেউ পশুর রক্ত গায়ে মেখে নিতেন, কেউ কিংবা একটা পাহাড়, একটা আকাশ অথবা একটা গাছের দিকেও প্রার্থনা করে যেতেন যে হে আল্লাহ কি ভগবান, যাই হোক আমাদের তুমি নিরাপদে বাড়ি রেখো। এই বাংলাদেশে মানুষের এত রকম সমস্যায় জর্জরিত যে তাকে দিন শেষে কোথাও না কোথাও আশ্রয় খুঁজতে হয়। তো সেটা নানানভাবে, হয়তো বা আমি সরাসরি আল্লাহর কাছে চাই আল্লাহ এটা দেখো, কিন্তু এমন মানুষ আছেন চোখে দেখা প্রতি শুক্রবারে, আজকে শুক্রবার আমাদের যে গুড়ার মসজিদটা আছে ওখানে যে মানুষ ছাগল, মুরগি অনেক কিছু নিজেরাই জবাই করে অসংখ্য মানুষের মাঝে বিলায়, খাবার খায়, কেউ একটু পানি পড়ার জন্য যায়। এখন এইটাকে সায়েন্স হোক বা নানানভাবে হোক, কিংবা এই যে আমাদের 2026-এ আমরা বিজ্ঞানের দিক থেকে এটা আমরা খারিজ করে দিতে পারি, কিচ্ছু না। বাট যে মানুষটা অ্যাকচুয়াল প্রবলেমে আছে, যার ব্রেনে মনে হচ্ছে না আমি একটু পানি পড়া পেলে বেঁচে যেতে পারি, আল্লাহ এই বিপদ থেকে আমার উদ্ধার করতে পারে, সেক্ষেত্রে এই জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ। কেননা এখানে আর আমি যদি ধর্মীয়, এখানে সমস্যাটা হচ্ছে কি, মাজার ভাঙার আগে যারা ভাঙতেছে এরা কিন্তু বারবার একটা ইস্যু নিয়ে আসছে। যেমন ওই যে একজন ভদ্রলোক না, যে অনেক উপর উঁচু করে কবর শরীফ বানালো অথবা কাবা শরীফ, এমন ঘটনা ঘটছে নুরা পাগলা। তো এইটা তাদের কাছে মনে হচ্ছে না এটা ইসলামের তো সরাসরি সাংঘর্ষিক, অথচ ইসলামিক বক্তা হয়ে গেছে আমাদের আমির হামজা। মানে ইসলামিক যে জেনুইন স্কলার গুলো আছেন আমাদের, তাদের আবার একটা চেইন অফ কমান্ড আছে, সরাসরি তারা এই ভ্যান্ডালিজমে যায়ও না। নানান ইস্যুতে এটা একটা খুবই কমপ্লেক্স হয়ে গেছে। এই কমপ্লেক্সের জায়গা থেকেই মাজার যে ভাষায় কথা বলে এটা আমাদের খুবই কাজে লাগবে। তো এই থ্রুতে অ্যানথ্রোপোলজি খুব বেশি কানেক্টেড। শেষ, থ্যাংক ইউ। আমি আসছি মানে মাজার সম্পর্কে কিছুই জানি না, এই জায়গা থেকে আসছি যে একটু শুনতে। তো মানে আমি যখন রাজশাহী ইউনিভার্সিটির পড়াশোনা করি, তখন রাজশাহী থেকে নাটোরে আসার যে একটা পথ আছে, মাঝখানে একটা মাজার আছে, তো বিড়ালদা ওই পরপরই আসলে কি নাটোর এবং রাজশাহীর সংযোগ রাস্তাটা একটু আঁকাবাঁকা, এবং প্রায় ওই বিড়ালদার পরেই আঁকাবাঁকাটা বেশি আর কি, ওইখানে অ্যাক্সিডেন্ট হতো। তো প্রত্যেকটা ড্রাইভারেরই হচ্ছে কি বদ্ধমূল ধারণা যে মাজারের এইখানে একটা চুমু যদি না দেয়, এবং অনেকে টাকাও ছিটাই দিত, 10টা টাকা ছিটাই দিত, এটা হচ্ছে কি ওইখানকার আমি হিন্দু মুসলিম নির্বিশেষে সবাইকে এটা এখানে করতে দেখছি। তো আমার কাছে মনে হয় কি আপনার আসলে এইটার সাথে তো অনেক ইতিহাস যুক্ত। মনে করেন যে এই ভারতে যে মুসলিম শাসক, তার যে কালচারাল যে ব্যাটেল, সব মিলায়ে মানে তাদের যে এইখানকার হিন্দু অধ্যুষিত এলাকা, সেইখানে যে মুসলিমদের যে কালচারাল যে ব্যাটেল, সেই জায়গায় আসার ক্ষেত্রে মানে
মাজার গড়ে উঠছে বলতে কি বাঙালি মানুষদের কেন্দ্র করে কিন্তু মাজার গড়ে ওঠে নাই। শাহ মখদুম পারস্য থেকে এমন একটা লোক এসে দাঁড়াইছে, আমার এই তো 50 বছর 60 বছর আগেও বাংলাদেশের মানুষ আসলে ধুতি কোনো রকম একটা কাপড় টাপড় পরে মানে ইয়ে করে এরকম একটা ফর্সা একটা লোক দাঁড়াইছে, মানে দেখা যাচ্ছে যে ও একটা বিমোহিত আর কি। তার মধ্যে আবার এখানে বর্ণ বৈষম্য, মানে মানে হিন্দুদের মধ্যে নানা রকম বর্ণ বৈষম্য এগুলা। ওই লোক দেখা যাচ্ছে যে কেউ অসুস্থ হচ্ছে জড়ায় ধরতেছে, নামাজ পড়তেছে, পাশে নিয়ে নামাজ পড়তেছে। এই যে মানে তার যে রিলিফ, বৈষম্যহীন যে তার যে প্রাপ্তি, এবং এই যে হিন্দু মুসলিম নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে যে সে যে আপন ভাবে কাছে টেনে নিচ্ছে, এই যে প্রভাব, সাংঘাতিক রকমের যে প্রভাব, মানে আসলে সব জায়গায় একটা বৈষম্যহীন একটা আবেদন কিন্তু মানে ধর্মের যে সেই আবেদন মানুষের কাছে যে তুমি আমি সমানে সমান, আসো এক কাতারে দাঁড়াই। তো এই ধরনের নানা রকম মানে আপনি ইয়ে পাবেন যে আসলে তারা এই দেশের ধর্মটাই নিয়েই আসে। তারা আজকে পলিটিক্যাল ইসলাম আসার আগে দিয়ে যে হচ্ছে কি মানবিক ইসলাম যেটা আসছে, এদের হাত দিয়েই কিন্তু আসছে। মানুষকে মানে অসুখে বিসুখে হয়তো পাশে গেছে, ইয়ে করছে, সব মিলায় এর আবেদন সাংঘাতিক গভীরে প্রতীত। এখন কোন পর্যায়ে চলে আসছে, পুঁজিবাদ যেহেতু জটিল আকারে সবকিছু ইয়ে দাঁড়াচ্ছে, তারকে কেন্দ্র করে তার যেই ধরন, মানে মানুষের যে ধান্দাবাজি, নানা রকম ইয়ের মধ্যে এই মাজার কিন্তু হয়তো পড়ে গেছে এখন। কিন্তু এটা কিন্তু একটা নিখাদ, একটা নিষ্পাপ, একটা মানে মানবিক জায়গা থেকে মানুষকে কিন্তু ইয়ে করা। তো আমার কাছে মনে হয় যে এর প্রভাব আসলে এই মানে ভাঙচুর করে এর প্রভাব শেষ করতে পারবে এমন না। এবং আমার বাংলাদেশের চেয়ে তো আমার মধ্যে ভারতের যে মাজারের আসাম টাসাম থেকে সব জায়গায় গেলে পরই মাজার পাওয়া যাবে আসলে। হ্যাঁ, তো সো এখানে আসলে এই অঞ্চলটা জুড়েই আসলে ধর্ম প্রচারে বিশেষ করে মুসলিম যে আমরা কমিউনিটি, সেই মুসলিম কমিউনিটি আসলে সৌদি বা ইয়ে দিয়ে এদের ইয়ে না, এই মানুষগুলাই সেই কিন্তু আমাদের মানুষকে পাশে টেনে টেনে তারপরে ধর্মকে আকৃষ্ট করতে। তো এইটাই হচ্ছে কি মাজারের সবচেয়ে আমার কাছে দর্শক হিসেবে আমি শুধু আমার কাছে মনে হয় যে এর মূল অনেক গভীরে আর কি, এইটুকুই বলতে চাচ্ছি। আচ্ছা, নাজলা। আমি নাজলা, পেশায় ছোটখাটো একজন ব্যবসায়ী। আমি একটা জিনিস একটু শোয়েবের কাছে, আমি শোয়েবের অনেক আলোচনা মিস করছি। একটা জিনিস আমার বইটার একটু চোখ ধুলাম যে মাজারের রাজনীতি আর অর্থনীতিটা উঠে আসে না। আপনি মাজার যখন ভাঙছে, কোন মাজারগুলো ভাঙছে জাস্ট একটু চিন্তা করেন। গোলাপ শাহ মাজার ভাঙছে, ভাঙে নাই। বাজিদ বোস্তানের মাজার ভাঙছে, ভাঙে নাই। শাহজালালের মাজার ভাঙছে, ভাঙে নাই। আটরশির মাজার ভাঙছে, ভাঙে নাই। এই মাজারগুলা মানে খুবই সিগনিফিকেন্ট, কি খুব পাওয়ারফুল মাজার। পাওয়ারফুল মানে পলিটিক্যাল পাওয়ারফুল। আমরা যেমন দেখি যে ইন্ডিয়াতে যে জিনিসটা হয় যে অজয় দেবগনের সিনেমা রিলিজ হলে তারা ইয়েতে যায়, হ্যাঁ আজমির শরীফে যায়, মাজারে এই দেশ। আমাদের দেশের পলিটিক্যাল নেতারাও কিন্তু তাই করে। আটরশির পীরের কাছে যান, নাহলে গোলাপ শাহর মাজারে যান, অথবা হচ্ছে শাহজালালে যান, বাজিদ বোস্তানিতে যান। হ্যাঁ, এই যে মাজার ভাঙাটা, যে এইটা কি আপনাদের কাছে মনে হয় না যে এটা একটা সিন্ডিকেট? সালাফিস্টদেরকে কখনোই কিন্তু, আমি যতটুকু সালাফিজম পড়ছি বা জানি, কখনোই কিন্তু ইয়েতে বলা হয় না যে মাজার ই করবে বা ওদেরকে মানা করা হয়েছে তোমরা মূর্তি পূজা করবে না, বা যারা উপাসনা করে তাদের সাথে তাদের ওই ধরনের কোনো কাজ তোমরা করবে না, এটা তোমাদের জন্য হারাম। এটা সালাফিজদের রুলস, খুব স্ট্রং। কিন্তু তাদেরকে কখনো বলা হয় না যারা মূর্তি পূজা করে তাদের মূর্তি তোমরা ভেঙে দিয়ে আসো। হ্যাঁ, তাহলে আমার কাছে মাজার ভাঙাটা যখন মনে হয়েছে, তখন মনে হয়েছে যে এটা একটা পলিটিক্যাল গেম, পুরোটাই পলিটিক্যাল গেম। মানে আপনারা কিভাবে দেখবেন যে মাজারটাকে আধ্যাত্মিক জায়গায় দেখতেছেন, কেউ হচ্ছে গিয়া একটা প্রশান্তির জায়গায় দেখতেছেন, কিন্তু মাজার কেন্দ্র করে এই বাংলাদেশে গত 200 বছরে যে রাজনীতি আর অর্থনীতির উত্থান ঘটছে, যে টাকা পয়সা বলেন, লেনদেন, পাচার বলেন, অনেক কিছু উত্থান ঘটছে। এই জিনিসগুলা যে পাওয়ার প্র্যাকটিসও কিন্তু আছে মাজারে, হিউজ পাওয়ার প্র্যাকটিস আছে। আপনি আটরশি নিয়ে ইউটিউব ঘাটলে বেশ কিছু প্রতিবেদন পাওয়া যায় যে দিনে 1 লক্ষ লোকের রান্না হচ্ছে, এই 50,000 গরু জবাই করা হচ্ছে, এরকম সোশ্যাল মিডিয়া কিন্তু এগুলো 6 লাখ।
মানে আমার কাছে কেন জানি মনে হয়েছে যে সোশ্যাল মিডিয়ার অবাধ চর্চার ফলে, মানে সোশ্যাল মিডিয়ার চর্চা প্লাস হলো আমাদের সামাজিক ভাবেই, আপনি যেমন একটা জিনিস বলেন যে আপনি মাদারের সাথে একটা আত্মিক কানেকশন ফিল করেন, আপনার বাচ্চা কিন্তু এটা ফিল করবে না, করবে? কারণ সে জানবেই না মাজার কালচারটা, সে ঘরে বড় হবে, সোসাইটি পাল্টাইতেছে। তো ওই জিনিসটা যে কখনো কি আপনার মনে হয়েছে যে এই মাজার ভাঙাটাও একটা রাজনীতিক, বিরাট রাজনীতিক একটা জিনিস, একটা বিরাট রাজনীতি, এটা না, এটার এবং এইটা রাজনীতি এবং অর্থনীতি দুইটাই এটার মধ্যে আছে। হ্যাঁ হ্যাঁ, না, এটার কথা তো আসলে আমি আমার লেখার মধ্যেও আছে যে এটা আসলে শুধু মানে আকিদাগত ব্যাপার না, এটার সাথে আসলে ওইটাই বলছিলাম যে এটার সাথে রাজনীতি, অর্থনীতি সবকিছু কোনো না কোনোভাবে হচ্ছে ইনভলভ, এবং এখানে অর্থনীতি দখলেরও একটা হচ্ছে একটা প্রচেষ্টা আছে, ইন্টেনশন আছে, এগুলো সবকিছু মিলে সেটা, এটা যে কোনো একটা বিচ্ছিন্ন বা কোনো একটা নির্দিষ্ট কিছুকে কেন্দ্র করে হচ্ছে এরকম না, এটার সাথে আসলে অনেক কিছু ছোট ছোট এলিমেন্ট যুক্ত হয়ে এটাকে একটা বড় আকারে হচ্ছে এটা ফাংশন করছে। তো এটা শুধু ওই জায়গাতে না আর কি। আর যেটা মাজার তো আসলে ভাই যেটা বলতেছিল ওইটা ধরে বলি যে মাজার তো আসলে, যেমন আমি রিসেন্টলি হচ্ছে নিজামুদ্দিন আউলিয়া নিয়ে হচ্ছে একটু পড়ার চেষ্টা করছিলাম। তো নিজামুদ্দিন আউলিয়ার মাজারে যা আসতো উনি সবকিছুই দান করে দিতেন, উনি কোনো কিছুই নিজের কাছে রাখতেন না, কিচ্ছু না। এবং এটা ওনার ইয়াই ছিল হচ্ছে, এবং কোনো কেউ যদি হচ্ছে বৈষয়িকভাবে ইয়া হইতো এবং হচ্ছে ক্ষমতা কেন্দ্রিক কেউ থাকলে তাকে উনি খেলাফত দিতেন না, যে কারণে ওনার সবচেয়ে পছন্দের মানে মুরিদদের একজন আমির খসরু, সামনে কিন্তু আমির খসরু সম্ভবত 5 এপ্রিল থেকে 5 এপ্রিল থেকে, তো আমির খসরু কিন্তু উনি খেলাফত দেন না, খেলাফত দেন না একমাত্র হচ্ছে আমির খসরু ছিলেন রাজ দরবারের হচ্ছে কবি, কিন্তু উনি কিন্তু উনি খুব পছন্দের একজন ছিলেন। এবং যখন জালালউদ্দিন খিলজি হচ্ছে নিজামুদ্দিন আউলিয়ার সাথে দেখা করতে চাইছিলেন, নিজামুদ্দিন আউলিয়া কিন্তু সরাসরি না করে দিয়েছেন যে আমার সাথে দেখা করা যাবে না, কোনো রাজা আমার দরবারে আসতে পারবে না। এবং তখন হচ্ছে কিন্তু এই পরে বলছে হচ্ছে ঠিক আছে না, প্রথমে নিজামুদ্দিন আউলিয়াকে ডাকছে, নিজামুদ্দিন আউলিয়া বলছে আমি যাব না, তখন যখন বলছে হচ্ছে ঠিক আছে জালালউদ্দিন খিলজি বলছে আমি যাব, তখন হচ্ছে নিজামুদ্দিন আউলিয়া বলছে হচ্ছে আমার দরবারে 2টা দরজা, একটা সামনে একটা পেছনে, রাজা যদি সামনের দরজা দিয়ে আসে তাহলে আমি পেছনের দরজা দিয়ে বের হয়ে যাব। তো কিন্তু কোনো রাজা এখানে আসতে পারবে না। এবং শেষ পর্যন্ত হচ্ছে না জানাই আসছিল, তখন কিন্তু আমির খসরু আগেই জানাই দিছিল যে রাজা আসতেছে, তখন নিজামুদ্দিন আউলিয়া ওখান থেকে চলে গেছে। তো পরে হচ্ছে যখন জিজ্ঞেস করছে তখন ইয়া বলছে, আমির খসরু বলছিলেন হচ্ছে রাজা যদি আমার উপর ক্ষিপ্ত হন তাহলে হচ্ছে আমার হয়তো জানটা যাবে, কিন্তু যদি আমার মুর্শিদ আমার উপর ক্ষুব্ধ হন তাহলে আমার ইমানটাই যাবে। তো আমার জন্য এটাই সবচেয়ে বড় ছিল। তো আমি বলছি যে ক্ষমতাকে চ্যালেঞ্জ করে 7 থেকে 13 জন বাদশা হচ্ছে নিজামুদ্দিন আউলিয়ার সময় হচ্ছে দিল্লি শাসন করছে, কিন্তু কোনো বাদশার দরবারে হচ্ছে আউলিয়া যায় নাই, এবং কোন বাদশাকে আউলিয়া হচ্ছে তার দরবারে আসতে দেয়নি। তো এবং ওই ক্ষমতাকে চ্যালেঞ্জ করে হচ্ছে মানে পুরা দিল্লিতে হচ্ছে একটা যে ইসলামের যে হচ্ছে এক ধরনের আধ্যাত্মিক চর্চা হচ্ছে নিজামুদ্দিন আউলিয়া করে গেছেন। তো এবং আমার কাছে মনে হয় এই সময়ে এসে, এটা আমার একদম পার্সোনাল একটা অ্যানালাইসিস আমি বলতেছি, যে ভারতের যে এখন ভারতের মধ্যে যদি নিজামুদ্দিন আউলিয়া, মঈনুদ্দিন চিশতি এই 2 জনের দরগা না থাকতো, এই 2 জনের আধ্যাত্মিকতার প্রভাব না থাকতো, তাহলে ভারত মানে হিন্দুত্ববাদে বা হচ্ছে এক ধরনের যে হচ্ছে এখন মোদির যে হচ্ছে বিজেপির যে হচ্ছে চর্চা, এটার ভিতরে হচ্ছে ভারত বিলীন হয়ে যেত। শুধুমাত্র এই 2টা দরগা হচ্ছে ওইখানকার যে ইসলামিক বলি বা হচ্ছে এক ধরনের এন্টি যে হচ্ছে আধিপত্যবাদী যে হচ্ছে শক্তিটাকে আধিপত্যবাদী বিরোধী শক্তিটাকে হচ্ছে টিকায় রাখছে হচ্ছে এই 2টা দরকার। এটা আমার কাছে পার্সোনালি কেন জানি আমি রিসেন্টলি আমার কাছে খুব মনে হচ্ছে। তো ওই জায়গা থেকে হচ্ছে আমি একটু জিনিসটা জানার চেষ্টা করতেছি। ধন্যবাদ, অপ্রাসঙ্গিক আলাপ করতে। শোয়েবের বইটা আমি উল্টা পাল্টায় দেখছি, আর কিছু কিছু অংশ আমি আগে পড়ছি, ফেসবুক পড়ি নাই। আমার কাছে এই বইটার ইম্পর্টেন্স একটা জায়গা থেকে আমার উল্টানো এখন পরে আমি যে বাংলাদেশে বা বাংলা অঞ্চল মাজার তো অনেক দিনের, আমাদের অজস্র মাজার আছে, সেটা ভালো মাজার, ভুয়া মাজার, নানা রকম তত্ত্ব আছে এখানে। তো ওর বইয়ে মাজার যে ভাষায় কথা বলে, এটা হচ্ছে মূলত চট্টগ্রাম কেন্দ্রিক যে মাজারগুলো, সেই মাজারগুলো নিয়ে লেখা। তার চেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মাজারের যে লাইফস্টাইল থাকে, মাজারের যে জীবনধারা থাকে। এই আমার ধারণা মাজারের জীবনধারা নিয়ে
বাংলা দেশে এটা মোটামুটি প্রথম দীক্ষার কাজ হবে। আমার ক্ষুদ্র লেখাপড়ায় আমি এরকম মাজার নিয়ে অনেক বইপত্র আছে, মাজারের হিস্ট্রি, মাজার, কিন্তু মাজারের একটা লাইফস্টাইল আছে। মাজারে মানুষ যায়, যে কথা হচ্ছিল, ও বলছিল যে মাজারে তো সবাই যায়, মাজারে সবাই সমান। তো এখানে যেটা হয় যে ধরেন মাজারে সবাই যায় কেন, আমরা অনেক সময় দেখি না যে খবরের কাগজে দেখি যে কোন একটা সন্ত্রাসী মাজারে যে ছদ্মবেশে পড়ে আছে এরকম। মাজারে কেউ কারো খোঁজ পায় না। আমাদের সোসাইটি, আমরা যে সোসাইটি তৈরি করে ফেলেছি আধুনিক রাষ্ট্রে, আধুনিক সমাজে, আমরা আসলে নিজেদের সোসাইটি তৈরি করছি এবং মানে অন্যদেরকে আদার করে ফেলছি। আর আমার খুব মনে আছে, আমার জন্ম তো 80s-এ, যে 90s, 95, ইভেন 2000 পর্যন্ত আমি যেহেতু মফস্বলে বড় হয়েছি এবং আমার বাড়ি যেহেতু ঝিনাইদহ, ফলে আমাদের ওদিকে মাজার কালচারটা আছে। আমি ঠিক জানি না চট্টগ্রামের মাজার আর ইয়ার মাজারে আলাদা কিনা, আলাদা তো আছে কিনা। তো আমরাও মাজার কালচারের ভিতরে, এবং আমি দেখছি আমার মানে ওই সময় আমি দেখতাম যে 90-এর দশকে যারা বড় হয়েছেন আপনারা যা বুঝতে পারবেন, মানতের একটা ব্যাপার ছিল। কোনো একটা জিনিস মানে মানত করতেছে, এইটা দিব, ওইটা দিব, মানে বিপদগ্রস্ত হতে আর কি। মানুষ তো বিপদগ্রস্তই, মানুষ বেসিক্যালি অসহায়। তো জিনিসটা হচ্ছে যে এইটা একটা ঘটনা। এই কালচারগুলো আমাদের ভিতরে ছিল, কিন্তু ঝামেলাটা হয়েছে কি, এখানে আমাদের দায় আছে। আমরা আজকে সালাফিদের দায় দিতে পারি, আমরা আজকে ওয়াহাবিজমের দায় দিতে পারি, আমরা পলিটিক্যাল ইকোনমির দায় দিতে পারি। জিনিসটা হচ্ছে মানে ইসলাম তো শুধু ধর্ম না, ইটস নট রিলিজিয়ান, ইটস অ্যাবাউট কালচার। আমরা বারবার ইসলামকে ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত করতে যে এর কালচারটাকে অ্যাভয়েড করছি এই টোটাল বাংলাদেশে স্বাধীনতার পর থেকে। জিনিসটা আমরা আমাদের যে সমন্বয়বাদী ধর্ম ছিল বা সমন্বয়বাদিতার যে ব্যাপার ছিল, সেই ব্যাপারগুলোর ভিতরে যদি আমরা ফিরতে পারি, তাইলে আসলে মাজার যে ভাষায় কথা বলে এটা আমরা দেখতে পারবো, বুঝতে পারবো। কিন্তু ধরেন আমার হাতে একটা মাজার যে ভাষায় কথা বলে আছে, আমি এখন একটা সোশ্যাল এলিট বা এক ধরনের, এইটা একটু কেমন হয়ে যাবে। কিন্তু শোয়েবের এই কাজটা আমার মনে হয় যে ভালো, কারণ মাজারের যে লাইফস্টাইল, এই লাইফস্টাইল নিয়ে বই নাই। দেখেন জিনিসটা কি হয়, আমি এক মিনিটে ছেড়ে দেবো। আমার বাড়ি ঝিনাইদহ, ছেউড়িয়া তো লালনে রাখা, তো লালন নিয়ে ধরেন কত রকম বই আছে, কত রকম লালনের শিষ্যদের নিয়ে অনেক রকম বই আছে। ওখানে আমরা যে থাকছি, আমাদের অনেকে লিখেছেন, আমরা তাদের নামও জানি। কিন্তু আপনি দেখেন বাংলাদেশে কোনো মাজার নিয়ে, মাজারে এরকম আপনি ঘুরছেন, এরকম কোনো লেখা আছে? আমি অন্তত পাই নাই। এখন আমরা লিখি না কেন, ছাপে না, গরিবের জায়গা, সিম্পলি গরিবের জায়গা। আটরশি আমরা বলি এটা টাউটার জায়গা, মানে জিনিসটা স্টিগমাটাইজ তো আমরা করছি ভাই। এখন আজকে যদি আপনি মাজার না ভাঙা হতো তো এই জিনিসটা আসতো না। শোয়েব খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, যেটা আমার কাছেও মনে হয়, মানে ও বলার সাহস করছে। আমার তো আবার নানা রকম স্টিগমা আছে। সো যে সৈয়দ আলিউল্লাহর যে লাল শালুটাকে আমরা স্বাধীনতার পর থেকে যেভাবে পোর্ট্রে করছি, তো মাজার তো আমাদের কাছে একটা বিভীষিকা হয়েছে। মাজার তো অনেক অসহায় মানুষের জন্য, যার কোনো যাওয়ার জায়গা নাই, তার জন্য একটা প্রশান্তির জায়গা ছিল। তার তো আর কোনো জায়গায় কাছে চাওয়ার নাই ভাই। এই সোসাইটি আমরা তৈরি করছি। ফলে মাজার যে ভাষায় কথা বলে, এটা বুঝতে গেলে আসলে বাংলাদেশের ওই সোসাইটিকে বুঝতে হবে। থ্যাংক ইউ। অনেকবার পিছনে অনেকবার রমন ভাই শুনবো আপনার কথা। আমি শুনি শুনতে। আমার নাম অনির্বাণ, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি। ভাই ওই কথার মধ্যে শুধু মাজার ব্যবসা বলে এটা কিছু বলেন, আমার মনে হয় এটা মানে একেবারে ইয়া করার কিছু নাই। মানে আমরা যদি কথা না বললে এটা যারা এখানে বিতর্ক করবে তাদের ব্যাপার হয়। অন্য সবকিছুর মতোই এটার মধ্যেও সততা বা ব্যবসা, প্রতারণা ইত্যাদি বিষয় থাকা অস্বাভাবিক না। এবং আমাদের ক্যাম্পাসে, ঢাকা ক্যাম্পাসে আপনারা বলে ওই বাংলা একাডেমি আর ইয়ার মাঝখানে, পরমাণু শক্তি কমিশনের মাঝখানে ওখানে একটা মাজার আছে। তারপর
জগন্নাথ হল থেকে বক্সিবাজার দিকে যাইতে বুয়েটের পাশে একটা মাদ্রাসা আছে। এই জায়গাগুলো নিয়ে আমরা যখন মানে ক্যাম্পাসে কথা বলছি বা মানুষের কাছে জানতে পারছি এটা কবে থেকে, যে এটা একটা জায়গা দখল করার একটা পায়তা। তারপর আমি আরেকটা বলতে পারি আমার স্মরণ থেকে, সেটা হচ্ছে যে চ্যানেল 24-এ আমি একটা ওই অনুসন্ধানী প্রতিবেদন টাইপের ছিলাম। ওখানে তারা দেখাচ্ছে যে কোথায় এটা আমার মনে নেই, কিন্তু একজন পীর, উনার একটা আস্থান আছে, সেখানে উনি হজ করাচ্ছে, মানে ঢাকাতেই বসে হজ করাচ্ছে। ওখানে একটা কাবার মতো আছে মানুষ। তো আমার মনে হয় যে অন্য সবকিছুর মধ্যে ওই এখানে যে ওই ভাই বলতেছিলেন যে এখানে আর্থিক ব্যাপার জড়িত আছে, ক্ষমতার ব্যাপার জড়িত আছে, আমাদের মনে হয় এটা স্বীকার করা দরকার যে এখানেও এই ব্যাপারগুলো হইতে পারে। তার এগেনস্টে আমরা বলতে পারি যে এই ইতিহাসে প্রতিষ্ঠিত ওই বা ঐতিহাসিক ফিগার ওয়ালা এই মাজারগুলো আছে, যেগুলো আমাদের কালচারের জায়গা, আমাদের ঐতিহ্যের জায়গা, আমাদের প্রত্নতাত্ত্বিক জায়গা, আমরা ওইটা স্বীকার করেই আমরা এটা বলতে পারি। এটা হচ্ছে এক। আর দুই হচ্ছে আমার মনে হয় যে মানে আমরা এখানে অনেকেই বলছি যে আধুনিকতার অধিকার দিয়ে কিভাবে মাজারগুলো আমাদের কাছে খুব অস্পৃশ্য হয়ে যাচ্ছে, আমাদের কালচারিস্টদের কাছে এটা খুব জরুরি ব্যাপার থাকে। কিন্তু আমাদের মানে এটাও তো সত্যি যে লাল সালু যখন লেখা হয়েছে তারও বেশ কয়েক বছর আগে, আমার বাসা হচ্ছে কুষ্টিয়াতে, তো লালন সমগ্র আবুল হাসান চৌধুরী আপনি যদি পড়েন ওখানে আপনারা পাবেন যে তার অনেকদিন আগে এই বাউল বিধ্বংসী ফতোয়া এগুলো দেওয়া হয়েছে, বাউলরা কি কি খায়, বাউলদের কি কি জীবন, এগুলা খুব ভাষায় বর্ণনা করে তাদের ধ্বংস করতে হবে, তাদের চুল কেটে দিতে হবে, এগুলা কিন্তু হয়েছে। তো আমার মনে হয় যে আমরা আমাদের এই আলোচনাটাও করা দরকার যে মানে আধুনিকতার একটা ব্যাপার তো আছে, আধুনিকতার একটা প্রভাব তো আছে, এই প্রভাবে ধর্ম কিভাবে আরো মানে ম্যাসকিউলিন হয়ে উঠছে বা ধর্মের ম্যানিফেস্টেশনটা কিভাবে এত মানে যুদ্ধংদেহী হয়ে উঠছে, এই আলাপটা যেমন জরুরি, তেমন ওই মানে ধর্মের বিবর্তনটা কিভাবে হচ্ছে এইটা আমরা শুধু আধুনিকতার জন্য বা সেকুলার টেক্সট গুলা এইভাবে কাজ করতেছে বলে আমরা দূরে সরে যাচ্ছি। সেকুলার টেক্সট নিশ্চয়ই এটা ভাঙার কথা বলে, বা আমরা লিবারাল হিউম্যানিজমের যে আইডিয়া গুলো আসছে সেখানে নিশ্চয়ই সহাবস্থানের ব্যাপারটাও আছে। সুতরাং আমরা এই ধর্মের বিবর্তনের জায়গাটাও আমাদের মনে হয় আলোচনা একইভাবে আনা দরকার এবং ক্রিটিক্যালি এনগেজ দেওয়া। থ্যাংক ইউ। আমি অনির্বাণের সাথে একটু অ্যাড করি, যেহেতু অনির্বাণকে আমি চিনি পার্সোনালি বা ওর জায়গাটা আমি কিছুটা ধরতে পারছি। হ্যাঁ, এটা ডেফিনেটলি আছে। এটা তো এত বিস্তৃত একটা ব্যাপার, তার মধ্যে শুধু আর্থিক ব্যাপার আছে, বাজার আছে, এখানকার আমি বলছি যে লঙ্গরখানার একটা ব্যাপার কালচার ছিল, সেটার সাথে আমি তো প্রচুর মাজারের সাথে আমি ডেফিনেটলি জানি যে স্কুল আছে, এতিমখানা আছে, লাইব্রেরি আছে। আমি যে মাজারের কথা বলে শুরু করেছি বিশ্ব দরবার, সেখানে মানে মিঠাচড়া দরবার শরীফে, সেখানে মানে যে মাপের রেকর্ডিং স্টুডিও আছে, ওখানকার মিউজিক, ওনাদের শিল্পী গোষ্ঠীর যে ট্রেনিং, আমি ওখানে শেফালি ঘোষের বাজানো হারমোনিয়াম বাজিয়েছি, এটা আমি সবাইকে গর্ব করে বলি। যেখানে শেফালি ঘোষ গিয়েছিলেন কোনো একবার, উনি হারমোনিয়াম দিয়ে এসছেন। সো ওখানকার একজন সুফি শিল্পী আছে, আলাউদ্দিন শিল্পী, সো ওটা ওনার হাতে আছে। তো আমি একবার সুযোগ পেয়েছিলাম, ওই স্মৃতিটা আমার কাছে ভীষণ ভীষণ বড়। মানে মাজার আমরা হচ্ছে যে হ্যাঁ ওটা আমরা অস্বীকার করছি না, বা এটা নিয়ে রায় দেওয়ারও কিছু নেই। এটার একটা কাঠামো আছে, এটার অর্থনৈতিক কাঠামো গড়ে উঠেছে, এটা বিস্তৃত। সুতরাং তার ভিতরে পাওয়ার পলিটিক্সও ঢুকেছে, ম্যানেজমেন্ট বলি আমরা, মাজার কমিটি বা এসবগুলো আছে। কিন্তু এই ভাঙার ক্ষেত্রে এটাকে আসলে জেনারেলাইজ করে ফেলা, মানে মাজার মানেই হচ্ছে এরকম, সেটা সমস্যাজনক, সেটা হচ্ছে সমস্যা। মানে আপনি এটা তো আছে, প্রত্যেকটা জিনিস যখন এইভাবে যখন লম্বা সময় কয়েকশো বছরের একটা ইয়ার মধ্যে আপনি এটা থাকবেই। তো কিন্তু আপনি যখন এটা মানেই এটাকে মানে এটা ইকুয়ালিটি এটা ধরে নিচ্ছি, তখনই কিন্তু প্রবলেমটা তৈরি হচ্ছে, তখনই কিন্তু আসলে ক্রাইসিসটা তৈরি হচ্ছে। তো এটা ওই জায়গা থেকে। আর আপনি যেরকম ওয়ালিউল্লাহ যে রিডিংটা, এটা যে আসলে মাজার ভাঙতে গেছে এটা না, বলছি মাজারের প্রতি আমাদের এক ধরনের হচ্ছে মানে দূরত্ব তৈরির ক্ষেত্রে এটা হয়তো একটা ইয়া ছিল, কিন্তু এটা যারা করছে তারা মাজার ভাঙতে গেছে ওইরকম কোনো ঘটনা না। মানে সবচেয়ে স্ট্রংগেস্ট রেফারেন্স হয়ে উঠেছে। কেন হয়ে উঠছে? কারণ এটা আসলে এটা শুধু এটা কি প্রথম, এটার আগেও কিন্তু হয়েছে। মানে আমাদের এখানে মধ্যবিত্ত বাঙালি মুসলমান সমাজের যে বইটা বঙ্গীয়, তো বঙ্গীয় মুসলিম সমাজের আলাপের মধ্যে কিন্তু এই জিনিসটা আসছিল, প্রমিনেন্ট হয়ে গেছে। সরি, আমি ভাই আমার মানে একদিক থেকে আমি তাদের সাথে তো জব করছি, ইয়ারবিনে যাই কিনা, ইস্যুটা শুধু মাজার ভাঙাতে নাই। ব্যাপারটা হচ্ছে জহির রায়নের একটা গল্প আছে, বাঘ, ছোট গল্প, যারা পড়ছেন তারা জানেন যে সে প্রোটাগনিস্টকে দিয়ে সে
যে হুজুরদেরকে অনেককে পীর তো সবাই না, ভণ্ডেরও অভাব নাই। আচ্ছা, ওইটা যারা করছেন। ইস্যুটা হচ্ছে আমার গ্রামে আজ কয়েকশো বছর ধরে, আমি জানি না এক্স্যাক্টলি কতশো বছর ধরে, পয়লা বৈশাখ হয়, বৈশাখী মেলা। তো যারা ঈদে বাড়ি যায় না, সেক্ষেত্রে দেখা গেল ঈদে বাড়ি যায়নি, কিন্তু ওই মেলাকে কেন্দ্র করে যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া এবং খুলনা বিভাগকে যদি ধরি, এই এতগুলা জেলার মানুষ ওই মেলাতে যায়। সমস্যা হচ্ছে কি, আমার গ্রামে আজ থেকে 25 থেকে 26 বছর আগে একটা হুজুর আসলেন, কম এই ঘটনার। প্রথমে আসলেন টিচার হিসাবে, এসে একটু জায়গা কিনলেন, কেনার পরে উনি টোটালি আর টিচার থাকলেন না, মাদ্রাসাটা ওনার হয়ে গেল, এবং উনি এতই জায়গা কিনলেন যে উনি একটা প্রভাব দাঁড় করাই ফেললেন। তো যেহেতু লাস্ট 17 বছরও ছিল আওয়ামী লীগের একটা পিরিয়ড, উনি একটা নেতাকে কনভিন্সড করে ফেললেন। এই থেকে হলো কি, প্রথমে হচ্ছে আজ 12 বছর ধরে পহেলা বৈশাখের আগেই আমার কিছু হাফেজ ছোট ভাই বড় ভাইরা, তারা এই যে পহেলা বৈশাখটাকে থামানোর জন্য বারবার আসে। কিন্তু স্টিল যেহেতু ওই এখনো কিছু কালচারাল ওরিয়েন্টেড মানুষ ওখানে আছে, ওটা সেভ করতে পারতেছে। বাট স্টিল আমি দেখতে পাচ্ছি 8-10টা বছর গেলে ওইটা আমার এই গ্রামে পয়লা বৈশাখ আর হবে না। এটা নাজায়েজ কিংবা নানান রকম ফতোয়া দিয়ে এটা অবশ্যই থামাই দেওয়া সম্ভব। তো এই যে মাজারের সাথে পহেলা বৈশাখ, এটা টোটালি আমাদের একটা কালচারের পার্ট হয়ে গেছে। এবং শুরুতে কথা এসেছিল, আমরা যেহেতু মুখ খুলছি, হয়তোবা এই কথার মাধ্যমে কিছুভাবে আমরা আমাদের কালচারটা বজায় রাখবো। যতটা ইসলাম আমাদের বাঙালি একটা সংস্কৃতি, কিংবা এখানে তো আবার জাতীয়তাবাদটা আসবে, যাই হোক, এইগুলার কোনো রকম নার্সারিং করা, ভাই মাজার নিয়ে করছে, কেউ পয়লা বৈশাখ নিয়ে করবে, কেউ আরেকটা নিয়ে করবে, করে হয়তোবা যে নিজেরা বেঁচে থাকতে পারি, অ্যাটলিস্ট যে দেখি না পয়লা বৈশাখটা কন্টিনিউ আছে। ওকে, দাদা বলবেন না? বলেন না। না, আমি মোটামুটি অনেকগুলো মাঝে আমি গিয়েছি। দিল্লি মন্দিরের আমি মনে হয় 2 বার গেছি, এটা না ঢাকার মাজারগুলোর মধ্যে। ঢাকা না, বাংলাদেশের বেশ কিছু বড় বড়, সুরেশ্বর থেকে শুরু করে, সুরেশ্বরে গিয়ে যে পাথরটা আস্তে আস্তে বড় হচ্ছে, এটা আমি খুব লম্বা বলে ওর উপরে যে সিমেন্টের বারটা আছে, ওটাতে আমি ঘুরতে গেছিলাম। তখন আমার খুব দুঃখ লাগলো যে ওটা 5 ইঞ্চি করলে কেমন। অবশ্য এভারেজ এর থেকে একটু লম্বা বলে আর মাথায় আমি খুব মজা পেয়েছি। শাহজালাল, কোরআন, করি থেকে শুরু করে দিল্লি, এমনকি আমাদের গ্রামে বুড়াখার মাজার। বুড়াখা ধরে নেওয়া হয় খানজাহান আলীর একজন সাতক্ষীরাতে এটা। হ্যাঁ, লেখাও আছে। বুড়াখা মাজারে আমরা ছোটবেলায় দেখেছি বছরে যেদিন আর কি হাজত হতো, হাজত বলে মনে হচ্ছে আমাদের বাড়ি থেকে, অন্য কোনো পরিবার থেকে না, আমাদের পরিবার থেকেই একটা খাসি দেওয়া ওই মৃত্যু দিনে। খাসিটা যায় আমাদের বাড়ি, এবং সেটা সেদিন রাত্রিবেলা রান্না করে খাওয়া হয়। সবার সবাই গ্রামবাসী সবাই একটু একটু পায়। এইটা আমার কাছে ছোটবেলায় আমাদের খুব একটা আনন্দের ব্যাপার ছিল। তারপরে আমার নাম জ্যোতি চট্টোপাধ্যায়। তারপরে সেই জন্যে নানা রাজনৈতিক, ধর্মীয় রাজনৈতিক কারণে এটা বন্ধ হয়ে যায়। এখন ধর্মীয় রাজনৈতিক শব্দটা যখন আমি ব্যবহার করলাম, তখন আমাকে প্রশ্ন করতে পারেন, না করতে পারেন, বুঝতেও পারেন, আপনারা নিজেরাও বোঝেন। নানাভাবে এটাকে ব্যবহার করে।
তবে মদনপুর আমার কাছে খুব প্রিয় ছিল এক সময়। বাংলাদেশের প্রথম মাজার মনে হয় মদনপুর, নেত্রকোনার মদনপুর মনে হয় প্রথম মাজার। লালমাটির কলেজের পাশে আমি ওখানেও গেছি, কলেজের আগে মানে যেখানে যেখানে পাই আমি চেষ্টা করি বোঝার, এবং সেটা মানবিক ব্যাপার অবশ্যই রয়েছে। আর ধর্ম সংক্রান্ত ব্যাপারে যে আলোচনা, সেই আলোচনাটা মনে হয় এখানে না করাই ভালো, কারণ এটা নানা ধরনের গতিপথ, নানা ধরনের রাস্তা আছে, হ্যাঁ, সেদিক থেকে এর মানবিক দিকটাই আমি খুব ভালো করে দেখি। আর এটার সাথে রয়েছে ওনারা এসে এদেশের ওনারা সঙ্গীত সাথে করে নিয়ে আসছিলেন, যেটা এদেশের লোকসঙ্গীত বা এদেশের গ্রামের সঙ্গীতের সঙ্গে বা মানুষের সঙ্গীতের সাথে এটার একটা মিলমিশ হয়েছে, এবং সেটার মধ্যে দিয়ে আমাদের সঙ্গীতটা ডেভেলপ। আজকে হয়তো সেটা আমরা রাখতে পারবো কিনা জানি না, ধরে রাখতে পারবো কিনা জানি না, কারণ গ্রামরা সেই জায়গায় নেই। আমি ঝিনাইদহের মাজারে গেছি, ঝিনাইদহে আমার অনেক বন্ধু বান্ধব আছে, বাগেরহাটে গেছি, এক এক জায়গায় এক রকম। আমি যেমন ধরেন সিলেটে শাহপরান টাচ করতেই হবে, শাহজালালের জান বানা যান, এগুলো আছে না? সুতরাং এই ব্যাপারগুলোকে একটু মর্যাদা দিতে হয়। এটা এমন কিছু না, এটা আমাদের মনে প্রভাব পড়ে, মানবিকতায় প্রভাব পড়ে, আমাদের অন্য মানুষ হিসেবে তৈরি করে। মনের কথাটা, মনের ভাবটা প্রকাশ করবার জন্য যতগুলো মাধ্যম আছে, আমাদের কথাগুলো তো হচ্ছে চিন্তার অনুবাদ, যে কোনো ভাষা হচ্ছে চিন্তার অনুবাদ। আমার মাথায় আছে বলেই আমি এটা বলি, যেটা বলি সেটা হচ্ছে অনুবাদ। কিসের অনুবাদ? আমার চিন্তার অনুবাদ। সুতরাং মাজারের মধ্যে দিয়েও একটা চিন্তার অনুবাদ তৈরি হয়, এবং সেটা মানবিক। আমরা জানি না এটা কতদিন ধরে রাখতে পারবো। আমার তেমন কিছু না, আমি খুব ভালো লাগলো যে আমি বইটা কিনবো। তবে এই ব্যাপারে আরো অনেক মানুষের লেখার আগ্রহ তৈরি হলে আমি খুশি হব। আমরা একটু নতুন কারো কথা থাকলে আর কি আমরা মোটামুটি শেষ দিকে যাব, আমরা এরপরে আড্ডা চালিয়ে যাবো। হ্যাঁ, আপনি ধর্মের কথাটা বলছেন, ধর্মের কথাটা এই জন্য ইম্পর্টেন্ট মাজার আসলে যে আপনি ভাইয়া সবাই বলছেন মাজারগুলোতে নন মুসলিমরা খুব একেবারে ওয়েলকাম, তারা যাচ্ছে আসছে একেবারে যেভাবে খুশি তারা শ্রদ্ধার জ্ঞাপন করছে। একটা মসজিদে কি একজন অন্য ধরনের লোক যে আছে কিংবা একটা মন্দিরের যে আমি বলছি আমাদের মসজিদের মিনারগুলো থেকে যারা কমিউনিটি ইসলামের যাদেরকে বলি তারা মিম্বর থেকে বয়ান দেয় কাফের ইত্যাদি ইত্যাদি মুরতাদ কাদেরকে উদ্দেশ্য করে, নন মুসলিমদের উদ্দেশ্য করে। কখনো কোনো লিভিং সুফি কিংবা যারা পাস হয়ে গেছে, যারা পর্দা করেছেন, শুনেছেন বা জানবেন বলেছে আমার কাছে আসতে পারবে না কোনো অন্য ধর্মের লোক, সে কাফের, সে মুনাফেক, সে মুরতাদ? কখনোই না, কখনোই সম্ভব না। এটাই হচ্ছে বিউটি অফ সুফিজম, এটাই হচ্ছে বিউটি অফ ইসলাম। মানে আমি এটা এই জন্য বলছি, ধর্ম এখানে সুফিদের কাছে তারা অল এনকম্পাসিং, অল ওয়েলকাম। এই জন্য তারা মানে স্ট্যান্ড আউট করে সব ধরনের। এবং আমি মুসলিম সুফিদের কথা বলছি, আপনি যদি অন্য নন মুসলিম সুফিদের মাঝেও একই প্র্যাকটিস। আমরা এটা জানি তো, আমরা আসবার আগে আমাদের প্রথম দশকে আমাদের দেশ থেকে প্রায় 10,000 আফগানিস্তানি রেকর্ড করেছে। এটা দারুণ ধরন, ছাড়া যাবে না, প্রভাব অনেক দারুণ ধরনের প্রভাব নেই কোটি পরিবারের পরিবার। এবং এটা দিল্লি এর থেকে
দেবন থেকে যে প্রতিটা পরিবারে প্রতিটা গ্রামে একজন করে দেবন দিয়েছিল, এটা আলোচনাগুলো হয়েছে না? ঠিক আছে, আমরা একটু র্যাপ আপ করে এদিকে। গালিব মনে কিছু বলবে, আর রোমাল ভাই যদি কিছু বলেন আমরা শেষ করবো, এরপর আমাদের আড্ডা চলবে, বাট এতক্ষণ যেটা আনুষ্ঠানিকতা শেষ হবে। ধন্যবাদ। সবার আলোচনা শুনতেছিলাম, আলাপ শুনতেছিলাম। মোটামুটি মাজার নিয়ে বইয়ের আলোচনা থেকে বের হয়ে আমার দুজন মনে হচ্ছে সবার যার যার মাজার কেন্দ্রিক স্মৃতি বা ভাবনা বলতেছিলাম বা বলার চেষ্টা করতেছিলাম। আমি একটা বইয়ের ভিতরে আসি। বই আমার সৌভাগ্য যে আমি বইটার সাথে কাজ করতে পেরে মানে আমার সুযোগ ছিল আর কি। সৈয়দ ভাই আমার সহকর্মী এবং শুরু থেকে আমরা আসলে একসাথে বসে মানে উনি আমার সাথে মানে ভাবনা শেয়ার করতেন, আমিও তাকে নানা ধরনের তার সাথে আলাপ আলোচনা করতাম। এইটার ওই শুধু আমি না, সৈয়দের একটা ভালো গুণ হচ্ছে বা ভালো এই বইটার পিছনে বইটা এই পর্যায়ে দাঁড়ানোর, মানুষ আপনাদের হাতে পৌঁছানোর একটা পর্যায়ে তার একটা খুব ভালো একটা গুণ হচ্ছে এটা। এই বইটার সাথে আসলে অনেক মানুষের সাথে উনি কথা বলেছেন, অনেক মানুষের সাথে পরামর্শ করেছেন যারা দীর্ঘদিন ধরে মাজার কেন্দ্রিক বা ভাবনা তৎপরতার সাথে যুক্ত আছে। উনি নিজেই 1 বছরের ভিতরে অনেকগুলো মাজারে গিয়ে দৌড়ায় গিয়ে এক একটা মাজারে একাধিকবার গিয়ে উনি মানে ভ্রমণ করেছেন। মানে তার আগের এতদিনকার যে বা মানে কথা এবং চর্চা এবং নিজে গিয়ে বর্তমান পরিস্থিতি দেখে উনি বইটা তৈরি করছেন। তো আমরা এই বইটা কেন আসলে এই আমরা মাজারের যে মানবিক দিক বা মানে পীর আউলিয়াদের যে মানবিকতার কথা শুনতেছি অনেকক্ষণ ধরে, কিন্তু এই বইটা তৈরি হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে পলিটিক্যাল, মানে এটা আমি মনে করি। এবং আমরা শুধু আমাদের এই এবং মাজার যে আজকে যে এক ধরনের হুমকির মুখে পড়ে যাওয়ার যে পরিস্থিতি তৈরি হয়েছে, এটার পিছনে আমাদের ওই ধারণাটাই পোক্ত হয়ে যাওয়াটাই মনে করি এক ধরনের দায় আছে যে পীর আউলিয়া দরবেশ মানে হচ্ছে শুধু তারা মানবিকতার কারণেই আসছে। কিন্তু এটাও আমাদের ভাবতে হবে যে এই অঞ্চলে পীর আউলিয়া দরবেশ আসলে এক ধরনের পলিটিক্যাল কারণেও তাদের আসা হচ্ছে। কেন শাহজালাল কেন বাংলাদেশ আসছিলেন, তার কি প্রয়োজন পড়ছে বাংলাদেশে? হ্যাঁ, এখানে মানে জুলুম এবং মজলুমের এক ধরনের একটা সম্পর্ক আছে, সেটাও আমাদের আসলে ভুলে গেলে চলবে না। এবং ইন্টারেস্টিংলি মাজার কমিউনিটি আমরা তো নিজেরাও সেটা ভুলে গিয়েছে এবং মাজার কমিউনিটির মধ্যে এইগুলো এই জায়গাটা তৈরি হয়েছে এবং ফলে দিন শেষে তারা নিজেদের যে পলিটিক্যাল যে আবেদন আছে সেখান থেকে সরে যাওয়ার কারণে তারাও নিজেরাও যে আক্রান্ত হয়েছে সেটাও আমি মনে করি। এবং এইগুলো নিয়েও শোয়েবের সাথে আমার অনেক দীর্ঘ আমরা আলোচনা করছি এবং আরো এখানে আরো অনেক কিছুই হয়তো যুক্ত করার সুযোগ ছিল, যুক্ত করার সুযোগ আছে এবং শোয়েবের এই ভাবনাটা আছে। কারণ হচ্ছে এই বইটা এই সময়ে বের করার এক ধরনের জরুরত বা তাগাদা লেখক করছেন বলে আমি মনে করি। কারণ এটার যে প্রজেক্ট আকারে যদি দেখি, শোয়েব ভাইয়ের এই প্রজেক্ট আসলে এক ধরনের পলিটিক্যাল বাস্তবতা এবং এই পলিটিক্যাল বাস্তবতা এই সময়টাকে ধারণ করতেছে, সবাই যে এই মাজার নিয়ে বসে আলোচনা করতেছে এবং একটা মাজার কেন্দ্রিক বই নিয়ে যে একটা এই পার্থক্য হবে, এটাও একটা পলিটিক্যাল ঘটনা, এটা কখনো হইতো না। ফলে এই সময়টাকে ধারণ করার জন্য আসলে উনি এই সময় মানে 1 বছরের ভিতরে খুব পরিশ্রম করে বইটা উনি প্রকাশ করতে চাইছেন এবং পার্সেন্ট সফল হয়েছে। ফলে আরো ওনার ভাবনার মধ্যে যে আরো অনেক কিছু মাজারের পলিটিক্যাল বিষয় বা অর্থনৈতিক বিষয়গুলো আছে ওনার ভাবনার মধ্যে আছে, আমি আশা করি উনি এটা যুক্ত করবেন এবং মানুষের এই কেন্দ্রিক যে মানুষের ভাবনা জানার আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটারও মানে পূরণ হবে। আমি আরেকটা 1 মিনিট দিয়ে শেষ করব। অনেকেই যে আমরা ওই যে এক ধরনের গড়পড়তা বা আলোচনা আমরা করি, সেটা হচ্ছে মানে ভাবনার বা চিন্তা চর্চার সুবিধার্থে যে শুধু মাজার কেন্দ্রিক বা মাজার কালচার বা মাজারের চর্চার বিষয়টা। কিন্তু এই বইটা আলাদা একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা অঞ্চলের মাজারের চর্চা তার নিজস্ব ওই অঞ্চলের কালচারের সাথে যে এক ধরনের মানে যোগসূত্রতা আছে এবং ওই এক একটা অঞ্চলের মাজারের যে আলাদা তাৎপর্য আছে সেটার একটা সুন্দর একটা নিদর্শন হইতে পারে এই বইটা। তাহলে এই বইটা পড়লে আমার কাছে মনে হবে শুধু চট্টগ্রাম কেন্দ্রিক যে মাজারের এবং মাজার কেন্দ্রিক কালচারের যে আলাদা তাৎপর্য আছে সেটা
মানে ভালোভাবে আমরা অনেকটাই অনুদান করার চেষ্টা করা। আমি মনে করি এই ধরনের কাজ আরো হওয়া উচিত, অন্যান্য অঞ্চল জুড়ে হওয়া উচিত। তাহলে আমরা শুধু মাজার চর্চা বলতে একটা ওভারঅল মাজার ধারণা থেকেও আমরা একটা আরো একটু ডেপথ অঞ্চল ভিত্তিক এবং অঞ্চলের সংস্কৃতির সাথে সম্পৃক্ত ভিত্তিক আরো গভীরভাবে মাজারকে আসলে মাজারের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলোকে ধারণ করা বা বোঝার চেষ্টা করতে পারবো। ধন্যবাদ। আরেকটা প্রতিটা মাজারের সাথে মনে হয় একটা করে বড় পুকুর বা দিঘি আছে, এগুলো ভাবার দরকার। জি জি না, এই বইতে আছে, হ্যাঁ সামারি আকারে আমি একটু বলি, হ্যাঁ সব জায়গাতে আছে। এটা হচ্ছে মূলত মানুষের প্রয়োজনেই পানীয় জলের জন্য এবং অন্যান্য কাজের ব্যবহারের জন্য এটা একটা বড়, এটা ওই যে মাজারের মানবিকতা এবং সেবার জায়গা থেকে এটা একটা বড় জায়গা, ছোট পুকুর কোথাও নেই, সবগুলোই দিঘি, বড় দিঘি। এবং সেই দিকে ঘিরে তার অনেক মিথও আছে। ইভেন এটা ওই গজার মাছ খানজানালি পুকুরের বাইরে বসে এগুলো আমরা জানি, কাছে আরো অনেক গাছও আছে, বেশিরভাগ বড় বড় গাছও আছে। গাছগুলো এখন তবে বোধহয় বইটা বেশ ঘোরের মধ্যে লেখছে, কারণ আমি জানি যে ওরা চাকরি করে, অফিস করে যে ঢাকা থেকে চিটং নিয়মিত যাওয়া, নিজের টাকা খরচ, গাটের টাকা খরচ হয়, এবং তারপরে এতগুলো লোকের সাথে যোগাযোগ করা, সবই করা যায়, তারপরে এরকম লেখা এটা কিন্তু অনেক কষ্টকর। আমরা র্যাপ আপ করে দিই না। আর এইটা একটা ভালো যে মাজার কালচার নিয়ে আমাদের দেশে বই পুস্তক বা লেখাপত্র তো তেমন নাই, এখন যদি একটু হয়। না, এখানে আমি একটু ইয়া করি, মানে মত পার্থক্য করি। আমার মনে হয় বই আছে এখানে, যে সুরেশ্বরী দরবার শরীফের ওখানে প্রকাশনা আছে। আমি বলছি, ডিপেন্ড করছি না। না আমি যে জায়গা থেকে বলতে যাচ্ছি, মাজার নিয়ে বই আছে, আমি বলছি মাজারের যে লাইফস্টাইল, ওটা নিয়ে বই নাই। সেটা নাই না, সেখানেও সম্মত একটা বিষয় যে শুরুতে যে বইটা মাজার নীরব থাকতে চায়। আমি মনমোহন দত্তের সম্পর্কে আগ্রহী হয়ে আমি বইপত্র খুঁজতে গেলাম, তো আমি দেখলাম যে এক সেট বই পেলাম, ওনার এক ভক্তরা, ওরা তো দেখবে খুব সুন্দর করে আমাকে এত আদর করে, মনে হয় পীর ভাই এই শব্দটা আমি বলেছিলাম। মাজারের আরেকটা ব্রাদারহুড কালচার আছে। আমার সন্দীপে আমার আত্মীয় হচ্ছে, আমাদের বাড়িতে এখনো মানে পীর ভাইদের অ্যাক্সেস বেশি আমার বাড়িতে। মানে আমার মা হয়তো আমার আত্মীয় স্বজনের কারণে গান করবে না, কিন্তু পীর ভাইদের সামনে গান করবে। এবং আমার বাবা যত গান লিখেছে মাজারের, ওটা আমার মাই একমাত্র শিল্পী, একমাত্র আমার মাই সেটা জানে, কারণ আমার মাই শুধু ওই মাজারে গিয়েছে। এবং আমার মার সাথে সাথে হয়তো এটা গান চলে যাবে। আমি খুব দুর্ভাগ্য যে আমি সেসব গানের দুই একটা গান হয়তো পারতাম কোনো এক সময়। তো মাজারের এই যে একদম আদর করে আড়াল করে রাখার একটা ব্যাপার আছে, যে বললাম মনমোহন দত্তের 15টার মতো বই পাওয়া যায়, কিন্তু এগুলো চাইলেই ভক্তর কাছে গেলে আপনি এক গাদা বই পাবেন, কিন্তু বাজারে আপনি 1000 টাকা দিয়ে সেগুলো খুঁজে পাবেন না, অনেক কষ্ট করতে হবে। তো মাজারে নিজেকে আড়াল করে রাখার একটা, এটার মাজারেরও কতগুলো টার্মিনোলজি আছে এখানে, সিলসিলা বলেন, কারামত বলেছে, খানকা, দরগা, এই শব্দগুলো বাইরে আসলে অন্য মানে তৈরি হয়। এগুলো ওই দরদির দৃষ্টিটা না তৈরি হলে আর একটা বিপদ তৈরি হয়। আমি অনির্বাণের কথার দিকে একটু ফিরবো। যেহেতু এখনকার জেনারেশনের সাথে বা এখনকার সোশ্যাল মিডিয়া বলি, আধুনিকতা, নানান রকম টার্ম নিয়ে আলোচনা হচ্ছে, এবং বারবার বিজ্ঞানের কথা আসছে, যে মাজারের সাথে সম্ভবত একটা কুসংস্কার আচ্ছন্ন একটা আইডিয়া আমাদের জড়িত আছে, যে এর মহত্তর জায়গায়, ইভেন সবটাকে মনে একটা ভোগাস বা সবচাই শুধু মেন্টাল বিষয় না, এর আধ্যাত্মিকতার আরেকটা রূপ আছে। সেইটা আসলে এই ওরিয়েন্টালিস্ট মেন্টালিটি দিয়ে সম্ভবত সবটা বোঝা যাবে না। সর্বশেষ নমুনা হচ্ছে এই যে বেলতলি সুলেমান ল্যাংটা, এটা ওরস হলো, এবং সেখানে অলরেডি সেখানে একটা আরেকটা দুঃখজনক ঘটনা ঘটলো, যে অনুমতি নিতে হবে, শতবর্ষী মেলা, সেটা অনুমতি। অথচ কখনো সামাজিক সংহতি আমাদের আগে এতটাই ছিল যে অনুমতির চিন্তাটাই মাজার কালচারের সাথে কেউ চিন্তা করতে পারতো না। মানে আমাদের মাজারের অভিজ্ঞতা, আমরা কখনো চিন্তা করতে পারি না যে মাজারে কখনো পুলিশ যাবে। মানে আমি দেখেছি মাজারে ওখানে কয়েদি হাজতেরা আছে, পুলিশও জানে, থানাও জানে, ওখানে ঢুকলে সে নিরাপদ, পুলিশ অনুমতি নিয়ে ঢুকবে, বিষয়টা এরকম আসলে কখনোই যায় না। মানে আমার অভিজ্ঞতা বলে না যে বড় মাজারে পুলিশ ঢুকে না, এবং সেখানে হাজতিরা আছে, খুনি, দাগি খুনি আছে, আমি দেখেছি, সে প্রায়শ্চিত্তের জন্য ওখানে থেকে যায়। যেটা তৈরি হয়েছে যে সুলেমান ল্যাংটা নিয়ে ভাইরাল, ওই বাবলি সরকারের গানটা কত এত কোটি ভিউ হয়েছে, কিন্তু কেউ পুরো গানটা বুঝছে না যে এটা বন্দনা গান। ওই গানের ভিতরে যে ভক্তির ব্যাপারটা আছে, ওই আমাদের তো 30 সেকেন্ড পর্যন্ত কেউ শোনেনি গানটা, শুধু ওই সুলেমান ল্যাংটা ভাইরাল, এবং এটাই নিয়ে নানান রকমের টার্মিনোলজি হচ্ছে, নানান হাউকাউ হচ্ছে। তো গ্যাপটা কোথায়? এখানে কিন্তু সালাফিদের কোনো ভূমিকা দরকার পড়ে নাই। এই যে আরবান একাডেমির মধ্যে বা আরবান চিন্তা চর্চার মধ্যে লাল সালু বা এই ধরনের স্ট্রং মানে লিটারেচারের যে স্টেরিওটাইপ তৈরি করে দিয়েছে, এটাকে ভেঙে তারা কেউ বেরোতে পারছি না। আমাদের কাছে তো মনে মানুষ লালন, মানে মনে মানুষ মানে দিয়ে আমরা লালনটা আমরা ধরে ফেলছি, এই লাল সালু দিয়ে আমরা সমগ্র মাজার সংস্কৃতিকে বুঝে ফেলছি। মানে এছাড়া দ্বিতীয় কোনো টুলস বা টেক্সট আমাদের হাতে নাই, যেটা আমাকে কোনো কাউন্টার একটা
কথা বলবে অথবা এর প্রতি কোন রকম দরদি দৃষ্টি দিয়ে দেখবে, সে ওইটা সামারিটা নিয়েছে। বিপদটা হচ্ছে ওখানে লাল সালুর নিয়ে, প্রচন্ড লাল সালুর গ্রাউন্ড নিয়ে অনেক রকম অ্যানালাইসিস হতে পারে, সেটা সামাজিক কারণ আছে, সেটা ধরনের প্রচুর নজিরও হয়তো আমরা পাবো, অবশ্যই পাবো। কিন্তু সমস্যা হচ্ছে যে লাল সালুকে একমাত্র টেক্সট ধরে, একমাত্র লেন্স ধরে যখন মাজার সংস্কৃতিকে আমরা ব্যাখ্যা করতে যাই, তখন আদতে মাজারের অসংখ্য গুরুত্বপূর্ণ এই সামাজিক সংহতি বলি, এই সামাজিক সৌন্দর্য বলি, দার্শনিক ব্যাপার স্যাপার, এই রাজনৈতিকতা সবকিছু নাকচ হয়ে আমরা খুব একটা ছোট্ট গন্ডিতে আটকা পড়ে যাই, সেখানে আমিও আসলে ওই ভাঙার অংশ হয়ে উঠি। তো সেইখানে যদি আমরা মাজারের কেউ না, মাজারের প্রতি আমাদের কোন রকম অংশগ্রহণ যদি না থাকে, আমরা হয়তো এই যে বললো যে চট্টগ্রাম মানে মোহসেন আলিয়ার সাথে কোনো না কোনো ভাবে গড়ে উঠেছে, ওখানকার ওরসের সময় যে পরিমাণ পশু যায়, আমি প্রথম উট দেখেছি ওরসের জন্য গয়াল, এটা একটা প্রদর্শনীর মতো বিষয় ছিল যে প্রতিবেশীর কথা আসছে, মাজারে যে গজার মাছ, কুমির, মাজারে অনেক মাজারের সৌন্দর্য এখানে আছে, অন্তত আমানটোলা খানকাতে আছে, ওখানে হরিণ আছে, মানে এগুলো ছাড়া থাকে। পশু পাখির ব্যাপারের সাথে যে প্রকৃতির এসব ওই দিক থেকে আমরা আলাপগুলো নিতে পারি, সেগুলো কেউ দেখার প্রয়োজন মনে করে নাই যে একদম প্রকৃতিবাদী একটা চর্চার মধ্যে যে সম্ভব এই গ্রামের সবকিছু সবগুলো ক্লাসকে ডিনাই করে অথবা এগ্রি করার পরও একসাথে থাকা সম্ভব, সেগুলোর দিকে সে দরদি দৃষ্টিটা দেওয়ার মতো একটা প্রয়াস নিশ্চয়ই বই। সমস্যা হচ্ছে আবারও বলছি যে একটা ভীষণ রকমের ট্র্যাজেডির মধ্য দিয়ে আমরা এরকম বই হাতে পেয়েছি এবং সেই দিকে আমরা নিজেদের দৃষ্টি খুলতে হয়তো শুরু করেছি, হয়তো বললাম, যেহেতু আমি বললাম যে বেলতেল ইসলাম ল্যাংটা নিয়ে এই যে ভাইরাল এবং এটাতে আমাদের নাগরিক সমাজ ওইটুকু ধৈর্য নিয়ে দিতে পারছে না যে 2 মিনিট সময় দিয়ে পুরো গানটা অনুধাবন করলে তার আসলে অনেক বেশি ঘরে চলে যাওয়ার কথা। ওই গানটার ভিতরে ওইটুকু অল্প কথার মধ্যে যে লাইনটুকু আছে, অল্প কিছু জিনিস আছে, লিটারেচার আরেকটা বিষয় যে 5 ফিরেরি সিন্নি হেনে চিকান্তি ইন্দার, এই কথাগুলো আছে, বদর বদর বলে গান, প্রচুর গান আছে। সো এগুলোকে কেন আমরা আমাদের কালচার থেকে শুধু ইসলামিক রেফারেন্সের কালচারাল টেক্সট মনে করছি বা সমস্যাজনক মনে করছি, অথবা সেটাকে সেলিব্রেট করছি, দুটোই কম বেশি সমস্যাজনক। তো এই দরদি দৃষ্টিটা নিশ্চয়ই খোলার একটা জায়গা আমাদের করে দিয়েছে মাদার যে ভাষায় কথা বলে। কালকে এটা নিয়ে একটা আড্ডা আছে, শরীফ ভাই আরো কথা বলবে, আমরাও নিশ্চয়ই কথা বলবো। আমরা মনে করি বইয়ের অনেক লিমিটেশন নিয়ে অনেক রকম কিছু, অনেক চাওয়া আছে, আমি প্রচুর রিভিউ করছি, এটা নাই এটা নাই, এই যে নাই, এই তৃষ্ণাটা যে আমাদেরকে তৈরি করানো গেছে, এমনকি এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা। আলাপ তো অবশ্যই চলবে, আর কেউ কিছু না বললে আমরা মোটামুটি আরেকটা জিনিস যুক্ত করি, আমাদের ওই যে আলোচনাটার মধ্যে বা এখানেও বা বাইরেও মাজার বললে যে ধর্মচর্চা যে প্রসঙ্গটা আছে, সেটা একটা ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড আছে যে এখনকার অনেক আউলিয়ারে সেখানে ধর্মীয় মানুষকে আকৃষ্ট করছে, এটা সবসময় বেশি মানে রেফারেন্স হিসেবে আসে এবং এটাই প্রাধান্য পায় এবং সেই সাথে কালচারটাও প্রাধান্য পায়। কিন্তু এইখানে আরেকটি ইন্টারেস্টিং বিষয় যেটা খুব একটা আলোচনা আসে না, যেটা হচ্ছে এইসব মানুষদের আসলে জ্ঞান তাত্ত্বিক যে চর্চাটা, যেটা আমরা ঢাকা শহরে সবচেয়ে বেশি দেখি লালন চর্চার কারণে, যেটা রুমল ভাইয়ের কাজ করেন বা করদ ভাইয়ের কাজ করেন, সেই কারণে এই জিনিসটা আমাদের কাছে খুব বেশি মানে চোখে পড়ে। কিন্তু এই ধরনের আসলে অনেকগুলো ফিগার আছে মাঝে, যারা আসলে যতটা না পিরালির কারণে বা তরিকতের কারণে মানে বড় ফিগার হয়ে আসছে, তার চেয়ে বরং তাদের জ্ঞান চর্চার কারণে ফিগার হয়ে আসছে। শোয়েবের একটা এই বইতে একটা দারুণ একটা কাজ হয়েছে, সেটা হচ্ছে এখানে একজন একটা ক্যারেক্টার আছে যেটা কানুরে যা শাহ, এই ভদ্রলোক বা এই ফিগারটা, এই দরবেশটা, উনি আসলে অসাধারণ একজন জ্ঞান সাধক এবং জ্ঞান তাত্ত্বিক, এবং এই ধরনের এই এই ক্যারেক্টারকে আসলে ওনার বইতে যে আনতে পারছেন এবং ওনার যে ডেপনেস, আমি মনে করি এটা অনেকের জানার চেষ্টাকে আরো বাড়াতে হবে, আমি জিনিসটার গুরুত্ব আরো বেশি তৈরি করছে আমি মনে করি। রোহন ভাই কিছু বলবেন? শেষ করবো আমরা, হ্যাঁ রোহন ভাইটা শেষ করি আমরা। আচ্ছা, আমি বইটা পড়া হয় নাই, সুতরাং বই নিয়ে আলাপ করা না করে ভালো। আশা করছিলাম বই নিয়ে আরেকটু আলাপ হবে, মানে যারা পড়ছে। তো এখানে অনেক ইন্টারেস্টিং আলাপ হয়েছে, যেটা আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি বই না পড়েই, মানে শোয়েবকে এই কারণে যে মাজার বা এই ইস্যুগুলি আসলে আমরা যেটা বলি যে আমাদের শিক্ষিত মধ্যবিত্তের মধ্যে আমরা আসলে আলোচনার যে সিরিয়াস বিষয় হওয়া উচিত ছিল, জ্ঞানগত বিষয় হওয়া উচিত ছিল, এটা আসলে আমরা করতে পারি না, মানে যেটা হয়েছে খুবই ইনসাফিসিয়েন্ট। তো এইটা সুতরাং এই ধরনের কাজ খুবই গুরুত্বপূর্ণ জায়গা থেকে, এই কারণে আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আমি নিজে ছোট সময় মাজারের যে আমার এলাকায় যেহেতু অনেকগুলো গুরুত্বপূর্ণ মাজার আছে ব্রাহ্মণবাড়িয়া, আমার থানার আশেপাশে, তো সেইখানে
সেই অভিজ্ঞতার মধ্যে ছিলাম। এবং আমাদের এখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা পালা গান ছিল, খুব জনপ্রিয় আমাদের গ্রামে, এবং মাসব্যাপী যাত্রাপালা ছিল। ওই যাত্রাপালাগুলিও আসলে কোনো কোনোভাবে ওই ইয়েগুলির সাথে, ফোক স্টোরিগুলির সাথে যুক্ত ছিল, আগের যেসব যাত্রাপালা। তো আমি একদম ওই জায়গা থেকে আমার একটা র এক্সপিরিয়েন্স আছে, কিন্তু আমি এটাকে ইন্টেলেকচুয়াল জায়গা থেকে বুঝতে গেছি আসলে 2004-এর পরে, থ্রু লালন, তারপরে অন্য জায়গায়। তো সেই জায়গা থেকে আমি যেটা দেখছি যে এরকম র অভিজ্ঞতা ছোট সময় থাকার পরও মাঝখানে যদি স্কুল এবং কিছু মাদ্রাসায় পড়ার কারণে আপনার চোখটা হয়ে গেছে মাজার বিরোধী, হ্যাঁ, বা মাজার মানে এটা কুসংস্কার, মাজার মানে এটা যে লাল শব্দ আমাদের সময় পাঠ্য ছিল ইন্টারমিডিয়েটে, সুতরাং একটা নেগেটিভ। তারপরে আবার বামপন্থী হয়েছি ইউনিভার্সিটিতে এসে, সুতরাং এইসব ধর্ম টর্ম মানে খারাপ জিনিস, মাঝারও একটা এইরকম একটা আবহাওয়ার মধ্যে থেকে আবার রিভার্স খোঁজা যা, আচ্ছা ওকে আমাদের হিস্ট্রিটা আসলে কি, ওইখানে আদৌ কিছু আছে কিনা যেটা আমাদের কাজে লাগতে পারে। তো প্রথমে আমি লালনে যেটা দেখলাম যে আসলে এখানে আমি ছোট সময় যেরকম দেখতাম যে আমাদের এখানে একজন কান্দুসা বলে একজন আছে, চিনবেন, তো আমাদের বাড়ির পাশে আশেপাশে যখন ঘুরতো প্রচুর মানুষ, বিশেষ করে মহিলারা খাবার নিয়ে যেত ওই জায়গা করতে। তো তো ওই যে মাজারের সাথে একটা পীর ফকির ফু পানি পড়া এরকম একটা ব্যাপার ছিল। তো এগুলো তো আমি আমার স্কুলিং এর কারণে এটা কুসংস্কার আকারে দেখি, এবং মাজার বলতে এরকম একটা ভাব ছিল। ছোট সময় ওই ইন্টেলেকচুয়াল ব্যাপারটা আসলে ধরা যায় না, মানে একটা অভিজ্ঞতা ছিল কিন্তু এটা ইন্টেলেকচুয়ালাইজ করা যায়। তো লালনে যে আমি প্রথম দেখলাম যে আসলে এখানে এই পীর ফকিরা কোনো, লালনের ফকিরা আসলে কোনো ধরনের ফুফা তাবিজ সেগুলোর মধ্যে কোনো কিছুতেই বিশ্বাস করে না, বা এগুলা ধারে কাছে। তো এটা আমার কাছে অবাক লাগছে, সেকুলার আর ইন্টারেস্টিং। তো যে লাল সালের মধ্যে কুসংস্কার ভণ্ডদণ্ড দেখে আসছে, এগুলো তো এরকম না, এটা তো অন্যরকম। তো তখন তাদের সাথে যখন ইন্টারাকশনে যাচ্ছে, এই যে জানি অনেক ইন্টারেস্টিং ফিলসফিক্যাল আর্গুমেন্ট, তারপরে নানা ধরনের ইনসাইটফুল আলাপ বাক্য, তো এইগুলো আমাকে খুব আকৃষ্ট করে ইন্টেলেকচুয়ালি। এবং একসাথে কতগুলো রিচুয়াল, যে আমরা যেহেতু একটা কমিউনিস্ট ব্যাকগ্রাউন্ড থেকে গেছি, যে একটা সাম্যবাদী ব্যাপার আছে কিনা, যেমন একসাথে খাওয়া, সবাই একসাথে, এরকম অসংখ্য অভিজ্ঞতা আছে। এগুলো নিয়ে আসলে লেখা হয় নাই, কিন্তু এটা আমাকে খুব পরবর্তী যখন আমি মাইজবান্ডি দিতে পারি যে আচ্ছা ওকে লালন তো একরকম, মাজার গুলি সেরকম। আচ্ছা বাংলাদেশে এটা কিন্তু আমাদের এখানেও আলোচনার মধ্যে আসছে, বাংলাদেশে কিন্তু মাজারের মধ্যে অনেকগুলো ধারা আছে, আবার মাজার ছাড়াও আখড়া কিন্তু আলাদা একটা ইন্টেলেকচুয়াল ক্যাটাগরি। এটা আমাদের এখানে খুব মিস্টেক করে, যেমন বাউল একটা ক্যাটাগরি, ফকির একটা ক্যাটাগরি, হ্যাঁ, আমাদের সুফি একটা আলাদা, হ্যাঁ, তো অনেকে এক করে। আবার এই আমাদের ব্রডার অর্থে আমরা যেটা সুফি বলি, এগুলোর মধ্যে অনেকগুলো ধারা আছে। তো এইগুলো আমরা মিলাই ফেলি, এগুলো নিয়ে আসলে প্রচুর কাজ হওয়া উচিত, হিস্ট্রিও আমাদের নতুন করে লেখা উচিত তরিকতের দিক দিয়ে। আচ্ছা এইটা একটা। আর আমি বেশি আলাপ করবো না, যেহেতু আজকে মাইজবান্ডির অভিজ্ঞতাটা বলি। তো মাইজবান্ডিতে যখন আমি গেলাম, তো ওইখানে যে নামগুলি দেখতেছিলাম চারদিকে, মানে মাইজবান্ডিতে বোঝা যায় না যে আসলে কোনটা রিয়েল। হ্যাঁ, আমার 2-3 দিন লাগছে যে আসল তর্ক, হিউজ ব্যাপারটা। তো তো আমার একটা জিনিস ফিল হচ্ছিল ওই সময় যে বাংলাদেশের কবি সাহিত্যিকরা এখানে আসে না কেন, মানে এত ইন্টারেস্টিং গল্প, এত কাব্যিক ব্যাপার আছে। আমি তখন আমার কিছু বন্ধু কবি বন্ধুদের কে বলছি যে তোমরা কবিতা লিখতে গেলে এইগুলোতে ঘুরো, তাহলে অনেক ধরনের ইন্টারেস্টিং জিনিস পাবা। তো আমি যেটা বলছি যে মাজারের মধ্যে যে একটা জ্ঞানগত চর্চারই একটা ধারা, এইভাবে আমরা মাজারকে দেখি না, যতটা কুসংস্কার বা থাকে না নানা ধরনের ব্যাপার দেখি। এটা কোনো একটা দেখায় আমার ওই পলিটিক্যাল জায়গা থেকে যেটা বলছে যে একটা এখানকার প্রথম দিকের মাজারগুলি কিন্তু এডুকেশন সেন্টার আকারে কাজ করছে। এখানে যারা বড় কি বলা যায় আলেমরা আসছে, আমরা যারা পীর ফকির বলি, এরা তো বেসিক্যালি এডুকেটর ছিল। এখানে আপনি জানেন আমাদের এখানে যখন ওরা আসছে তখন পৃথিবীর ইতিহাসটা খেয়াল, মানে পৃথিবীর অবস্থা খেয়াল করে, সারা পৃথিবীতে কিন্তু আসলে নানা ধরনের অলৌকিক জিনিসের উপরে, অতি ভৌতিক জিনিসের উপরে মানুষের ভরসা থাকতো। সেটাকে জাগতিক করে তোলা, মানুষ কেন্দ্রিক করে তোলা, মানুষের প্রতি মহব্বতের ব্যাপারগুলি তোলা, এই ব্যাপারগুলি কিন্তু এখানে ছিল। যেমন প্রেমের ব্যাপারটা একটা সেন্টার ব্যাপার ছিল ইয়ের মধ্যে।
তো মাজার নিয়ে আসলে আমাদের অনেক ইনডেপ আলাপ করার দরকার। আজকে যেটা আমার খুব ভালো হলো যে নানা ধরনের জায়গা থেকে আলাপ করছে, এগুলো আরো গভীর জায়গায় যাক, বিশেষ করে গান নিয়ে। মাজারের গান কিন্তু আসলে গান না, বেসিক্যালি জ্ঞান। লালনরা যেমন কালাম বলে, আমরা কোরআন শরীফের আয়াতে কালাম বলি, লালন ফকিরা যেমন কালাম বলে, তার কাছে এটা পবিত্র বাক্য এবং জ্ঞান বাক্য। একই সাথে মাজার কেন্দ্রিক এখনো যদিও কিছু ডিস্ট্রয়েড হচ্ছে, তো মাজার কেন্দ্রিক যেসব গান খুবই ইম্পর্টেন্ট অ্যাজ এ ইন্টেলেকচুয়াল ডিসকোর্স আকারে, এবং অনেক ধরনের ইনসাইট আছে, এগুলো আমরা আসলে এখনো আসলে ওই জায়গা থেকে কাজ করি না। আর শেষ করে এটা বলে যে মাজারে আমরা যেহেতু একটা ক্যাপিটালিস্ট সোসাইটিতে বাস করি, মানে আমাদের নিউ লিবারাল ইকোনমি যেটা চলতেছে গ্লোবাল ওয়ার্ল্ড অর্ডার আকারে, সেইখানে মানুষ মানে কি? মানুষকে বলা হয় যে মানুষ হচ্ছে মূলত সেলফিশ এবং গ্রিডি, লোভী। এই তো আমাদের ফিলোসফিক্যাল পজিশন, এবং এটার এই ইকোনমির মধ্যে বা এই ধর্মের মধ্যে কিন্তু আমরা সবাই আছি। তো মাজার কিন্তু ডিসকোর্স আকারে একদম উল্টাটা, সে মানুষকে লোভী এবং স্বার্থপর আকারে দেখে না, সে কি আকারে দেখে? সেই জায়গা থেকে যদি দেখেন যে আপনি আমি যে পলিটিক্যাল সিস্টেমে আছি, যেই মানবিক সম্পর্কে আছি, কোট আনকোট মানুষের মধ্যে যে সম্পর্ক, এবং যে অর্থনীতিতে আছি, একদম এইটার বিপরীতে একটা জায়গা আমাদের মোটা দাগে মাজারের মধ্যে আছে। এখন মাজার নিয়ে ব্যবসা, মাজার কমিটি নানা ধরনের কি বলে যে লুটপাট করে, এগুলো কিন্তু আলাদা জিনিস। মানে মাজার এজ এ ইন্টেলেকচুয়াল ডিসকোর্স, মাজারের সাধারণ মানুষের যে মন থেকে যাওয়ার যে চাহিদা আছে বা কারণ, সেটা ব্যাখ্যা। আর এটার সাথে যে নানা ফটকাবাজি যুক্ত, এটা কিন্তু আলাদা ব্যাপার, ঠিক আছে? এটাকে আমার সেপারেট কালার করা দরকার। তো সেই কারণে আমি বলছি যে আপনি যদি নিউ লিবারাল ইকোনমিক্যাল অর্ডার এবং পলিটিক্যাল অর্ডার মাথায় রেখে এর বিপরীতে আমাদের মাজার আসলে কি, তাইলে হয়তো আমরা মাজার নিয়ে আরো বেটার আলাপ করতে পারবো। থ্যাংক ইউ সবাই। ঠিক আছে, আমরা মোটামুটি শেষ করছি। বইটা বাইরে আছে, আজকে বিশেষ ছাড়ে পাচ্ছেন এই বইটা সহ আরো 2টা বই, যারা নিতে চান বাইরে